আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএসসি ফিজিক্সের এমসিকিউ সাজেশন আজকের ক্লাসে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গতির যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে যেগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় বারবার আসতেছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। এবং তোমরা যদি এই ক্লাসটা করো তোমাদের সিকিউর যে বেসিকটা সেটা অনেকটা স্ট্রং হবে এই ক্লাসের মাধ্যমে, এবং তোমরা পরীক্ষায় কমন পাওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ অনেকগুলো এমসিকিউ কমন পাবা, যেটা তোমরা জেনারেল ম্যাথও পাইছিলা। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরুতে আমরা আমাদের যে স্থিতি আপেক্ষিক গতির যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো। দেন পর্যায়ক্রমে তোমাদের বইয়ের টপিক অনুযায়ী, যেমন আমি যদি বলি এরপর আছে আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি, তারপরে সরণ, গতি, বেগ, ত্বরণ, এইভাবে কি আমরা পর্যায়ক্রমে যাব। তো ম্যাথ সলভ করার যখন প্রশ্নগুলো আমরা পাবো আমি নিজেকে হাইড করে দিব যাতে আমরা ম্যাথটা সলভ করার জন্য এনাফ স্পেস পাই। কারণ তোমরা অনেকেই কমপ্লেন করো যে বারবার লেখা মুছে দিলে সেটা তোমাদের ডিস্টার্ব হয়। তো লেখাটাতে মুছা না লাগে চেষ্টা করবো ওয়ান পেজের মধ্যে আমরা সলিউশনগুলো লিখার, ঠিক আছে? তো তখন আমি নিজেকে হাইড করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো এখানে আমি যদি একটু প্রথম এমসিকিউটা সলভ করার চেষ্টা করি। এখানে লেখা আছে যে চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলা হয়? চিন্তা করো যে একটা ট্রেন সেটা কিন্তু চলমান, কিন্তু তোমার সামনে চলন্ত ট্রেনে তোমার সামনে একজন লোক বসে আছে, তার সাপেক্ষে তুমি স্থির, আবার তোমার সাপেক্ষে সে স্থির। কারণ তুমি যখন তাকে দেখতেছো তখন তুমি দেখতেছো সে স্থির হয়ে বসে আছে, তো তোমার সাপেক্ষে সে গিয়ে স্থির। তো এবং এই যে তোমার সাপেক্ষে সে স্থির বা তার সাপেক্ষে তুমি স্থির, এটাকে আমরা বলতেছি আপেক্ষিক স্থিতি। কিন্তু তুমি যদি পাশে ধরো যে ট্রেনের একটা মাঠের একজন লোকের সাপেক্ষে তোমরা কিন্তু গতিশীল। ধরো যে মাঠে একজন লোক দাঁড়ায় আছে, মাঠের পাশে রেল লাইন দিয়ে তোমরা যাচ্ছ, ওই লোকের সাপেক্ষে তোমরা কিন্তু গতিশীল, কারণ ওই লোকের সাপেক্ষে ট্রেনটা গিয়ে গতিশীল। তো তুমি কাকে সাপেক্ষ ধরতেছো সেটার উপরে বেস করে তারপরে কিন্তু এই আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি নির্ভর করে। তো আমাদের এটা হবে আপেক্ষিক গতি। আমরা যদি পরবর্তীতে যাই, দেখো পরবর্তীটা কি আমাদের দেওয়া আছে, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে, এটা আমরা লিখবো যে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে গতিটা মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে তোমার কিন্তু ঘর্ষণ একটা ইফেক্টিভ ফোর্স, সো যেটা গতির বিরুদ্ধে অলওয়েজ কাজ করে। চলন্ত একটা বাসের ভিতরের যাত্রী বাসের সাপেক্ষে স্থির, বাসের সাপেক্ষে স্থির, ঠিক আছে। ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির না, ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির না, কারণ চলন্ত একটা বাস, ধরো যে এটা কি আমাদের একটা ল্যাম্পপোস্ট, হ্যাঁ, এই ল্যাম্পপোস্টের সামনে দিয়ে একটা বাস চলে যাচ্ছে, তো ল্যাম্পপোস্টের সাপেক্ষে তো বাসটা গতিশীল, স্থির না। বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির, হ্যাঁ, কারণ তোমার সামনের সিটে যে আসে তুমি দেখবে যে সেও স্থির হয়ে বসে আছে, তোমার পাশে যে আসে সেও দেখবে যে স্থির হয়ে বসে আছে। তার মানে কি তোমার সাপেক্ষে অন্যরাও স্থির, অর্থাৎ এখানে 1 ও 3 সঠিক হবে। তারপরে এখানে দেখো যে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কেমন হয়? দেখো ফ্যানের পাখার গতি একই সাথে ঘূর্ণন গতিও বলি, পর্যাবৃত্ত গতি বলি, কিন্তু এই ক্ষেত্রে এটা পর্যাবৃত্ত গতি কেন হবে না? ধরো আমরা ফ্যানের একটা পাখা, ধরো যে এটা কেন্দ্রটা, যে বৃত্তাকার জায়গাটা থাকে ফ্যানের, এই একটা পাখাটা একটা নির্দিষ্ট টাইম পর পর গিয়ে এইভাবে ঘুরতে থাকে, তাই তো? নির্দিষ্ট সংখ্যক বার নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট দিক দিয়ে ঘুরতে থাকে, সো যেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতেছি। কিন্তু তুমি যখন ফ্যানের সুইচটা বন্ধ করে দিবা এটা কিন্তু আস্তে আস্তে কি হবে, গতিটা কমে যাবে না, কমতে কমতে আস্তে আস্তে থেমে যাবে। ফলশ্রুতিতে এখানে কিন্তু নির্দিষ্ট সময় পর পর আর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে না, ফলশ্রুতিতে এটা একটা কি হয়ে যাবে বলতো, ঘূর্ণন গতি হয়ে যাবে। আশা করি কেন পর্যাবৃত্ত গতি না হয়ে ঘূর্ণন গতি হবে এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আসো যে একটা বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা কি? একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে সেটা কি আমাদের, এটা কি হবে, পর্যাবৃত্ত চলন গতি হবে এটা, ঠিক আছে? চলন গতিটা কি করে, ধরো এই যে আমি এই পেনটা এখানে আছে, আমি এটাকে ঠেলে একদম সরাই দিছি, তাহলে এটা সমস্ত কণা সহ একই দিকে মুভ করলো। তুমি যে আমরা বলি না বইটাকে ঠেলে সরাই দিছি, তখন বইটা তার সমস্ত কণা নিয়ে একই দিকে কি মুভ করছে, তাহলে এটাকে আমরা বলতেছি চলন গতি। একটা বাক্সকে ধাক্কা না দিয়ে আমরা যদি ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে, ধাক্কা দিছো সমস্ত, ধরো যে এই যে এখানে কোনটাকে ধাক্কা দিলাম, এই যে ধাক্কা দিলাম, এটা ওর সমস্ত কণা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, একটা দিকে অগ্রসর হয়ে গেছে, তাহলে এটা আমাদের চলন গতি। তারপরে দেখো এটা ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটা গাড়ির গতি, এটা গিয়ে চলন গতি। তুমি যদি ঘূর্ণায়মান চাকাটাকে বিবেচনা না আনো, কারণ ঘূর্ণায়মান চাকাটা আমার ঘূর্ণন গতি হইতে পারে, আমার পর্যাবৃত্ত গতি হইতে পারে, সেটা কিন্তু আমরা যদি চাকার গতিটা না আনি তাহলে ঘূর্ণায়মান একটা চাকা বিবেচনা না আনলে সোজা পথে একটা গাড়ি যখন যায় তখন সেটাকে আমরা বলতেছি আমাদের এটাকে কি বলে, চলন গতি। তারপরে দেখো যে গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে আমরা জানি এটা পর্যাবৃত্ত গতি, যেটা বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হইতে পারে, মানে এটাকে কি বলে, উপবৃত্তাকার হইতে পারে, সরলরৈখিক হইতে পারে। সরলরৈখিক কিভাবে হয়, ওই যে পিস্টনের যে ইয়াটা আমরা দেখি, একবার এদিকে যায় একবার এদিকে যায়, একবার এদিকে যায় একবার এদিকে যায়, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর পর, তো এটা পর্যাবৃত্ত গতি। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া গতিটা সরল স্পন্দন গতি,
ঠিক আছে, সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি সংখ্যার সাথে যায়, যে একটা পর্যায়কালের অর্ধেক টাইম সে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, পর্যায়কালের অপর টাইম সে আরেকটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তো সরল দোলকটা অনেকটা এরকম থাকে, ঠিক আছে, পর্যায়কালের একটা নির্দিষ্ট টাইমে সে হচ্ছে এদিকে যায়, বাকি অর্ধেক টাইমে ঠিক তার বিপরীত দিকে যায়। তো এটা হচ্ছে সরল স্পন্দন গতি। এবার আসো পর্যায়বৃত্ত গতির উদাহরণ, পানির তরঙ্গ, হৃদস্পন্দন, এটা হচ্ছে তিনটেই হবে ঘটিকের, এগুলো সবই হচ্ছে কি আমার পর্যায়বৃত্ত গতি। তারপরে হচ্ছে পরমাণুর কম্পনের গতি, সরলরৈখিক গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি, তিন টাইপেরই গতি হচ্ছে পরমাণুর কম্পনের গতি। তারপরে দেখো পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি, হ্যাঁ, কারণ এটাও একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট দিক দিকে হচ্ছে অতিক্রম করে। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি, যেটা আমি এভাবে করে দেখাইছিলাম, সেটাও পর্যায়বৃত্ত গতি। কম্পমান সুরশলাকার গতি, একটা দিক দিয়ে যাবে আর একটা দিক দিয়ে বের হয়ে যাবে, তখন দেখলে এগুলো বোঝা যায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি জিনিস। এখন তো পরে পরে হচ্ছে মুখস্থ করতে হয়, তো তোমরা কতজন আসলে ওগুলো বুঝছো আল্লাহ মাহবুব জানে, ওই সুযোগ আর আমাদের আসলে এখন নাই। দেখো নিচের কোন রাশিগুলো হচ্ছে গিয়ে ভেক্টর রাশি, নিচের ভেক্টর রাশি কারা কারা বলতো, আমাদের বেগ, সরণ, তারপরে ওজন ভেক্টর রাশি। কেন? কারণ ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে, একটা দিক আছে, এই জন্য এটা একটা ভেক্টর রাশি। তারপরে আর কারা আছে, তারপরে হচ্ছে কি আমাদের বল একটা ভেক্টর রাশি। স্কেলার, এখানে ভেক্টর রাশি কারা কারা চাইছে, দ্রুতি না বেগ স্কেলার রাশি, তাহলে কাজও স্কেলার রাশি, এটা হবে না। দ্রুতি সরণ বেগ, এখানে দ্রুতি নাই। তড়িৎ বিভব সরণ ত্বরণ, এটা হবে ভরবেগ সরণ ওজন, এই যে ভরবেগ সরণ ওজন এগুলো ভেক্টর রাশি। তাহলে আমাদের এখানে 4 নাম্বারটা হবে ভেক্টর রাশি। দেখো আমরা যদি দেখি যে নিচের কোনটা স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, কাজ হচ্ছে গিয়ে স্কেলার রাশি। দেখো আমরা যদি একবার মুখস্থ করে ফেলি যে স্কেলার রাশি কারা কারা, যে দ্রুতি, কাজ, ক্ষমতা, দূরত্ব, তারপরে ভর, চাপ, এগুলো কি বলতো, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। চাপ কিন্তু স্কেলার রাশি, ভরবেগ আবার ভেক্টর রাশি। তারপরে বিভব, তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। দেখো আগের এখানে আমাদের যে তড়িৎ বিভব ছিল, সরণ ত্বরণ স্কেলার রাশি, তড়িৎ মানে ভেক্টর হইলেও তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। তো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো কোনো দিক লাগে না, যে রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। আমরা জাস্ট পানি গলনাঙ্ক কি বলি, 0 ডিগ্রি, পানি তো গলনাঙ্ক নয়, স্ফুটনাঙ্ক আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা কি বলি যে উত্তর দিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পেসিফিকলি খালি নিচের দিকে বা উপরের দিকে ডাইনে বামে এভাবে কাজ করে, বলি না। তাই এগুলো হচ্ছে স্কেলার রাশি, শুধু মানটা বললেই হয়। কিন্তু ভেক্টর রাশি কারা কারা, আমরা যদি ভেক্টর রাশিগুলো মনে রাখতে চাই, যে কোনো একটা টাইপের গুলো মনে রাখো, তো ভেক্টর রাশি একটু কম আছে, এগুলো হচ্ছে ভেক্টর গুলো মনে রাখলে স্কেলার গুলো নিতেই তুমি বুঝতে পারবা। যেমন প্লবতা, প্লবতা আমাদের অধ্যায় 5-এ আছে, এটা একটা ভেক্টর রাশি। পীড়ন ভেক্টর রাশি, বিকৃতি ভেক্টর রাশি। পীড়ন বিকৃতি কি, ধরো আমার আশেপাশে কি কোনো বোতল আছে, আচ্ছা বোতল নাই, আচ্ছা আছে, বড় বোতলই আছে। ধরো এই যে একটা বোতল, তো আমি যখন এটাকে চাপ দিলাম, এই যে বিকৃতি করে ফেলছি, একটু করতে হবে। দেখো আমি কিন্তু ওকে আর বিকৃতি করতে পারতেছি না, কেন? কারণ ভেতর থেকে আমাকে একটা চাপ দিচ্ছে। এই যে আমি যে চাপটা দিয়ে ওকে বাঁকা করে ফেলছি, ওর বিকৃতি আমি ঘটাইছি, আর ও যে আর বাঁকা হতে চাচ্ছে না, বরং চলে যায়, ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসতেছে। কোন কারণে আগের অবস্থায় ফিরে আসতেছে? পীড়ন বলের কারণে আগের অবস্থায় ফিরে আসতেছে। এই যে ও আগের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে, এটাকে আমরা বলতেছি পীড়ন। তো এগুলো হচ্ছে ভেক্টর রাশি। কারণ মানে ভেক্টর রাশি একটা নির্দিষ্ট দিক আছে। দেখো বিকৃতি কেন ভেক্টর রাশি, আমি যেই দিকে দিলাম ও ওই দিকেই কিন্তু বেঁকে গেছে। আমি এদিকে দিছি, উপরের দিকে বেঁকে যায়নি, আমি যে পাশে চাপ দিছি সাইডেই ও বেঁকে গেছে, একটা নির্দিষ্ট দিকেও বেঁকে গেছে। বিকৃতি, পীড়নটা কি, যে দিকে বাঁকা করছি, যে দিক দিয়ে বল দিয়ে, যে দিক দিয়ে বিকৃতিটা হয়েছে, ঠিক তার অপোজিট দিয়ে হচ্ছে পীড়নটা কাজ করে, উল্টা দিকে আগের অবস্থায় ফিরে আসতে চায়, একটা নির্দিষ্ট দিক আছে। এই জন্য এটাকে আমরা বলতেছি বা পীড়ন হচ্ছে কি একটা বিকৃত ভেক্টর রাশি। ওজনটা কেন ভেক্টর রাশি বলছি, যে আমাদের ওজন কি, W=mg। তো জিটা অলওয়েজ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, তার মানে আমাদের ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে। এই জন্য আমরা কি করি বলতো, আমরা বলি যে ওজন হচ্ছে ভেক্টর রাশি। দেখুন এই যে এটার একটা ওজন আছে, ছেড়ে দিলাম নিচের দিকে পড়ছে, উপরে কেন যায়নি? কারণ অভিকর্ষ ত্বরণ বা ওজনটা হচ্ছে অলওয়েজ নিচের দিকে কাজ করে, একটা নির্দিষ্ট দিক আছে ওজনের, তাই এটা একটা ভেক্টর রাশি। এবার দেখো এখানে যে অভিকর্ষ ত্বরণ ভেক্টর রাশি, মহাকর্ষীয় বল ভেক্টর রাশি, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, পৃথিবী তার নিজের দিকে আমাদেরকে টেনে নেয়। চৌম্বক প্রাবল্য, এগুলো একটা হচ্ছে গিয়ে কি বলতো ভেক্টর রাশি। পৃষ্ঠটান, সান্দ্রতা, তারপর হচ্ছে চৌম্বক ভ্রামক, ভরবেগ, তড়িৎ তীব্রতা, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। প্রত্যেকটা যাতে তোমাদের মুখস্থ থাকে, এখান থেকে একটা শিওর তোমরা ইনশাল্লাহ পাবা, যাতে ভুল না করো। নিচের কোনগুলো স্কেলার রাশি, কাজ আর ক্ষমতা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। বাকিগুলো একটু চেক করার জন্য চেক করা, ত্বরণ, প্লবতা ভেক্টর, বেগ ভরবেগ ভেক্টর, সরণ বল হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। তারপরে নিচের কোনটি ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, দূরত্ব ভেক্টর না, সময় ভেক্টর না, দ্রুতীয় ভেক্টর না। তারপরে দেখো যে নিচের কোনটি স্কেলার রাশি, শক্তি হচ্ছে গিয়ে স্কেলার রাশি, ত্বরণ, তড়িৎ প্রাবল্য, বল ভেক্টর রাশি। তারপরে দেখো যে দুটি ভেক্টরের মান 4 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে এদের যোগফল কত হবে। এখন এদের যোগফল অনেক কিছু হইতে পারে, ধরো 4 আর 7 যদি তুমি যোগ করো তাহলে 11 হয়, যদি তুমি বিয়োগ করো তাহলে 3 হয়, তাহলে এদের রেঞ্জটা হবে 3 থেকে 11। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে বলছে যোগফল, আপনি কেন বিয়োগফল করলেন?
এখানে একটা কথা আছে, এই কথাগুলা তোমরা আসলে এখন না বুঝলেও বড় ক্লাসে গিয়ে হচ্ছে গিয়ে বুঝবা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের জন্য বুঝাই, আপাতত মনে হয় না আচ্ছা এটুক জায়গার মধ্যে বুঝাইতে পারবো। দেখো ধরো এই দিকে একটা বল কাজ করতেছে, ভেক্টর কাজ করতেছে, ধরো আমি এটাকে বল ধরে নিলাম, ফোর্স ধরে নিলাম, এটা হচ্ছে কি আমাদের 7 সেন্টিমিটার দিছে, তো আমরা হচ্ছে নিউটন দিয়ে হিসাব করি 7 নিউটন। এই দিক থেকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে 4 নিউটন। এখন তুমি চিন্তা করো যে তোমাকে একজন এদিকে 7 নিউটন বলে টানতেছে, একজন এদিকে 3 নিউটন বলে টানতেছে, তুমি যে 7 নিউটন বলে টানতেছে তার দিকে একটু 3 নিউটন বলটা বেশি ফেস করবা। কেন? কারণ এই যে দিক, কিন্তু বল কি একটা ভেক্টর রাশি না? বল যদি ভেক্টর রাশি হয় তার মানে তুমি যে কোনো একটার দিককে তোমাকে প্লাস ধরে নিতে হবে, কারণ যখনই অন্য দিক হবে তখন সেটা মাইনাস হবে, কারণ দিক ম্যাটার করে, যেহেতু বলটা একটা ভেক্টর রাশি। তাহলে আমি 7 নিউটনের দিকটাকে প্লাস ধরে নিলাম, 7 নিউটনের দিকটা কোন দিকে? এই দিকে। তার মানে 4 নিউটনের দিকটা কোন দিকে? তার ঠিক উল্টা দিকে, তার মানে এই ব্যাটাকে আমার মাইনাস ধরতে হবে। তাহলে এই যোগটা আমরা করি এইভাবে, 7 যোগ -4, আর আলটিমেটলি প্লাসে মাইনাসে এটা কি হয়? মাইনাসই হয়ে যায়, তখন এটা 3 নিউটন আসে, তখন এটা 3 আসে, বুঝছো? তো আসলে আমরা যোগই করি, কিন্তু আমাদের কাছে মনে হয় বিয়োগ করে আমরা 3 পাইছি। আমরা আসলে বিয়োগ করে 3 পাই নাই, আমরা যোগ করেই 3 পাইছি। কিন্তু ইনি কেন -4 হয়ে গেল? কারণ এনার দিকটা ছিল উল্টা, আমরা যেই দিকটাকে প্লাস ধরছি এনার দিকটা ছিল তার ঠিক উল্টা, এই জন্য মাইনাস হয়ে গেছে। আর যদি একই দিক থেকে আসে, তোমাকে এদিক থেকেও মারছে 7 নিউটনে, এদিক থেকেও মারছে 4 নিউটনে, তাহলে এদেরকে তখন কি করব? যেহেতু একই দিক থেকে আসছে তাহলে কোনো মানে কাহিনী নেই, জাস্ট নরমাল যোগ 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার আসলো 3, একবার আসলো 11, যখন বিপরীত দিক থেকে আসছে। তাহলে এই রেঞ্জটা আমার কত হবে? 3 থেকে 11-এর মধ্যে হবে, ঠিক আছে? আমি জানি না আমার লেখার উপরে মানে মাথার উপরে কোনো লেখা চলে আসছে কিনা, আচ্ছা আমি হাইড করে ফেলি, এখন মনে হয় ম্যাথগুলো চলে আসছে। দেখো, একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব ও সরণের মধ্যে আমার পার্থক্য কত হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। যে দূরত্ব ও সরণের মধ্যে আসলে ফার্স্টে 10 মিটার আসছে, আরো 4 মিটার গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে দূরত্ব। তাহলে দূরত্ব 14 মিটার, আর সরণের ব্যাখ্যাটা তো দিলাম যে আগে যেখানে ছিল এখন যেখানে আছে। এই যে 4 মিটার আবার উল্টা দিকে হেঁটে এখানে আসছে না, তাহলে একটু তো 4 বাদ, তাহলে আমার একটু আসলে 6 মিটার। এই 6 মিটার আর 4 মিটার মিলে আমার এই পুরোটা হচ্ছে গিয়ে কি আসছে বলতো? এই পুরোটা হচ্ছে 10 মিটার আসছিল, বাট সরণ আমার 6। তাহলে 14 থেকে 6 গেলে কত হবে? 14 থেকে 6 গেলে আমার হবে এটা 8 মিটার। তাহলে আমাদের এখানে দূরত্ব হবে 8 মিটার। যারা এটা বুঝো নাই তাদেরকে আমি আবার বুঝাই। ধরো এটা হচ্ছে গিয়ে তোমার ফ্রেন্ডের বাসা, ঠিক আছে? ফ্রেন্ড হাউস। এটা হচ্ছে গিয়ে তোমাদের স্কুল, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়োর হাউস। এবার তুমি তোমার ফ্রেন্ডের বাসা থেকে মানে তোমার থেকে তোমার ফ্রেন্ডের বাসা 3 মিটার দূরে, তোমার ফ্রেন্ডের বাসা থেকে তোমার স্কুল হচ্ছে গিয়ে, আচ্ছা এটা আমি 4 মিটার দিলাম, এটাকে আরেকটু স্কুল দূরে দিয়ে দিই। আমি চাচ্ছি এই এক্সাম্পলটার সাথে হচ্ছে রিলেট করে বুঝাইতে, যাতে তুমি বুঝতে পারো। তো এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের বাসা, তো তোমার থেকে তোমার ফ্রেন্ডের বাসার দূরত্ব হচ্ছে গিয়ে ধরো যে 6 মিটার। আবার তোমার ফ্রেন্ডের বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হচ্ছে গিয়ে 4 মিটার। তো তুমি কি করলা? তোমার ফ্রেন্ডের বাসা থেকে তোমার বাসা থেকে তোমার ফ্রেন্ডের বাসায় তোমার ফ্রেন্ডকে নিয়ে তোমরা দুইজন একসাথে স্কুলে আসলা। তাহলে তোমাদের অতিক্রান্ত দূরত্ব কত? 6 আর 4 মিলে তোমাদের দূরত্ব কিন্তু হচ্ছে গিয়ে 10 মিটার। এবার তুমি কি করছো? তোমার ফ্রেন্ড টিফিন আনতে ভুলে গেছে, তখন তোমরা আবার দুজন এই জায়গায় চলে আসছো, ফ্রেন্ডের বাসায় আসছো টিফিন আনতে। তাহলে এই যে এবার বলো তো তোমরা এখন কোন জায়গাটাতে আসছো? এই জায়গাটাতে আসো। তাহলে তোমরা একটু আগে 10 মিটার দূরত্ব অতিক্রম করলা, আবার তোমরা 4 মিটার দূরত্ব অতিক্রম করলা, তাহলে 4 মিটারটা যোগ হবে আবার, তাহলে তোমাদের দূরত্ব হলো 4 মিটার। কিন্তু তোমরা যখন আবার ফ্রেন্ডের বাসায় আসছো, তুমি যখন তোমার স্টার্টিং পয়েন্ট থেকে হিসাব করবা, তখন তোমার সরণ কত হবে বলো তো? আমরা তোমাকে নিয়ে হিসাব করতেছি, তোমরা দুজন না, কারণ তোমার ফ্রেন্ডের সরণার দূরত্ব তোমার সমান হবে না, ঠিক আছে? তো তুমি যখন এইখানে আসছো তখন কি দেখা যাবে বলতো? তোমার কিন্তু সরণটা 6 মিটার, কারণ তুমি আগে ছিলে এইখানে, এখন এখানে আসছো। এবার তুমি মহাকাশ থেকে তোমার ফ্রেন্ডের বাসায় আসো, তাও তোমার সরণ 6 মিটারই হবে। আশা করি বুঝতে পারছো। এবার তোমার ফ্রেন্ডেরটা হিসাব করো তো। তোমার ফ্রেন্ড এখান থেকে এখানে আসছে 4 মিটার, আবার স্কুল থেকে টিফিন আনতে বাসায় গেছে 4 মিটার, ওর দূরত্ব কিন্তু 8 মিটার। কিন্তু তোমার ফ্রেন্ড যখন তোমার ফ্রেন্ডের বাসায় আবার ফেরত চলে আসছে, ওর সরণ কিন্তু 0 মিটার। তার মানে ওর জন্য, তোমার বন্ধুর জন্য দূরত্ব আর সরণের পার্থক্য হবে 8 মিটার, ঠিক আছে? সো আশা করি এটা বুঝতে পারছো। তোমার ফ্রেন্ডের জন্য কিন্তু এটা 10 মিটার হবে। এবার ধরো যে তোমার ফ্রেন্ড যে আছে, তোমার ফ্রেন্ড আর তুমি, তোমাদের দুজনেরটা কিন্তু ডিফারেন্ট হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার ধরো যে তুমি হচ্ছে গিয়ে খেয়াল করলা, তুমি যখন তোমার ফ্রেন্ড টিফিন নিল, তখন তোমার আন্টি জিজ্ঞেস করছে যে তুমি কি টিফিন নিছো? তুমি ব্যাগ চেক করে দেখলা যে তুমিও টিফিন আনো নাই। এবার তুমি তোমার বন্ধুকে রেখে তুমি একাই হচ্ছে গিয়ে তোমার বাসায় আবার গেছো।
এখন তুমি এখান থেকে স্টার্ট করছো, এখানেই ফেরত চলে আসছো, তখন তোমার স্মরণ আবার শূন্য। এবং এই কনসেপ্টগুলো আমাদের বৃত্তাকার পথ দিয়ে হচ্ছে গিয়ে বেশি আসে। বৃত্তাকার পথে ধরো এই যে এক বিন্দু থেকে তুমি যখন আবার ঘুরে আরেক বিন্দুতে চলে আসো, তখন তোমার দূরত্ব হয় 2πr। কেন? কারণ তুমি পুরোটা ঘুরছো, বৃত্তের পরিধি কত? 2πr। তুমি যখন পুরোটা ঘুরে আসো তখন সেটা হচ্ছে 2πr। কিন্তু তুমি যখন এক বিন্দু থেকে আবার সেম বিন্দুতে ফেরত চলে আসছো, মানে এই বিন্দু থেকে গিয়ে আবার এই বিন্দুতেই ফেরত চলে আসছে, তখন তোমার স্মরণ হয় শূন্য। তো আলটিমেটলি তোমার দূরত্ব আর স্মরণের পার্থক্য হবে 2πr। অর্থাৎ এখানে তোমার আর এর মান দিয়ে তারপরে অ্যাকচুয়ালি তোমার পার্থক্যটা বের করতে হবে। আর এর মান প্রশ্ন দেওয়া থাকে এই ধরনের প্রশ্ন আসলে। আবার ধরো যে এইখান থেকে এটা আরেকটা আসে, আমি চেষ্টা করবো স্মরণ নিয়ে আলাদা একটা ক্লাস দেওয়ার জন্য। ধরো এইখান থেকে তুমি এই পাশে চলে আসছো পুরোটা ঘুরে, ঠিক আছে, পুরোটা ঘুরে তুমি এই পাশে চলে আসছে, এখানে কিন্তু দূরত্ব আর স্মরণের আরেকটা পার্থক্য হবে। কি হবে? এখানে আমার দূরত্ব হবে 2r, সরি 2πr, এটা হবে πr। কারণ আমি যখন এইখান থেকে এইখানে আসলাম তখন আমি 2πr এর অর্ধেক অতিক্রম করলাম, 2 কাটা, তাহলে আমার দূরত্ব πr। কিন্তু স্মরণ কত হবে? স্মরণ হবে সোজা দূরত্বটা, সরল রৈখিক দূরত্বটা। তাহলে এটা কি? বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত? 2r। দুইজনের পার্থক্যটা হবে দূরত্ব আর স্মরণের পার্থক্য, আর দূরত্ব হবে πr, স্মরণ হবে 2r। আশা করি বুঝতে পারছো। এই ধরনের প্রশ্ন তোমরা আসলে হচ্ছে করবা। তো আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ছেলেটা এখান থেকে যাত্রা শুরু করে, মানে একটা লোক এই 10 মিটার পর্যন্ত আসছে, 10 মিটার পরে সে যেদিক থেকে আসছে ওইদিকে আবার 4 মিটার চলে গেছে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? 10 আর 4 14। আর কিন্তু সে যে 4 মিটার ফেরত আসলো, তাহলে 10 থেকে 4 বাদ দিয়ে এতটুকু তো 6। এটা ধরো 1 2 3 4 5 6, তাহলে এতটুকু তার 6। তাহলে 0 থেকে তার এই যে ডিরেক্ট যে দূরত্বটা, এটাই হচ্ছে তার স্মরণ। তাহলে তার স্মরণ হবে 6, বিয়োগ করলে 8 আসে। আমাদের কাছে দূরত্ব ও স্মরণের পার্থক্য চাইছে, এটা হচ্ছে 8 মিটার। যারা বুঝো তার আগে থেকেই জানতা, যারা বুঝো নাই তাদের জন্য হচ্ছে এত ভেঙে বোঝানো। বাঁকা পথে গতিশীল একটা বস্তুর আদি ও শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে? স্মরণ নির্দেশ করে। বাঁকা পথে গতিশীল একটি বস্তুর, যে বাঁকা পথে গতিশীল আদি অবস্থান ও শেষ অবস্থানের, এটা ধরো আদি অবস্থান, হ্যাঁ, এটা স্টার্টিং, এটা ফিনিশিং। এই স্টার্টিং থেকে শুরু করে সে বাঁকা পথে এইভাবে আসছে, কিন্তু এই যে সরল রৈখিক দূরত্বটা, এটাই হচ্ছে তার স্মরণ। কিন্তু বাঁকা পথের ইয়াটা, সেটা হচ্ছে দূরত্ব। আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তীতে হচ্ছে গিয়ে যাই। এখানে বলা আছে যে একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে যায়। তো ধরো আমাদের এদিকে হচ্ছে গিয়ে ওয়েস্ট, এদিকে হচ্ছে গিয়ে ইস্ট। তো পশ্চিম দিকে দাঁড়াইলে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াইলে ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে নর্থ, উল্টা দিকে হচ্ছে গিয়ে সাউথ। আমি এভাবে মনে রাখি আর কি। তো আবার এদিকে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এভাবে তুমি মনে রাখতে পারো, সমস্যা নেই। আর যে ইস্ট ওয়েস্ট এভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে গিয়ে তোমার উপর আর কি ডিপেন্ড করে তুমি কিভাবে ভালো মনে রাখতে পারো। খেয়াল করার চেষ্টা করো, এটা ওয়েস্ট, এটা হচ্ছে গিয়ে ইস্ট, তাই তো? এটা হচ্ছে গিয়ে নর্থ। তো নর্থের দিকে সে 6 মিটার আসছে, তাহলে এদিকে তার 6 মিটার। আবার এই দিকে সে পূর্বের দিকে কয় মিটার আসছে? 8 মিটার আসছে, তাহলে এদিকে তার হচ্ছে গিয়ে 8 মিটার। তাহলে 6 আর 8 যোগ করলে কত? সে যত হাঁটবে সেটাই তার দূরত্ব, এটা তার 14 মিটার। কিন্তু আমি যদি এখন স্মরণ নির্ণয় করতে যাই, তার স্মরণটা কত হবে দেখো। স্মরণটা পূর্ব দিকের এটা 8 মিটার না, আমাদের আসলে পূর্ব দিকে এই দিক থেকে 8 মিটার চিন্তা করতে হবে। এখন এই দিক থেকে মানে কেন্দ্র থেকে 8 মিটারটা চিন্তা করতে হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার পূর্ব দিক থেকে এটা হচ্ছে 6 মিটার, আবার এটা হচ্ছে 8 মিটার, তাহলে মাঝখানে কোণ কত? এখানে 90 ডিগ্রি না? তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই যে তাদের যে সরল রৈখিক দূরত্ব, এই সরল রৈখিক দূরত্বটাকে আমরা কি বলতেছি? সরল রৈখিক দূরত্বটাকে, মিনিমাম দূরত্বটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়ে স্মরণ। তো অতিভুজ আমরা কিভাবে বের করি? এইভাবে বের করি না, 6 যোগ 8 স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটাকে তুমি ভূমি ধরে নাও, এটাকে তুমি লম্ব ধরে নাও। তাহলে আমরা জানি ওই যে যারা আমার জেনারেল ম্যাথ ক্লাসটা করছো, এটা তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের কিছু আমি বাহু মনে রাখতে বলছি। তার মধ্যে 6 8 10 এটা হচ্ছে গিয়ে একটা, তারপরে 3 4 5 এটা হচ্ছে গিয়ে একটা, তারপরে হচ্ছে গিয়ে আরো আছে 1 1, তারপরে হচ্ছে √2, তারপরে 1 √3, তারপর হচ্ছে গিয়ে 2, এই জিনিসগুলা। তারপরে 5 12 13, তারপরে আরো এরকম আছে 17 12 কিছু একটা। তো এগুলো হচ্ছে তোমরা অলরেডি মুখস্থ জানো। তো তোমাদের এখানে 6 8 দিছে, মানে আমার স্মরণ হবে 10 মিটার। এখন আমার কিন্তু দূরত্ব আর স্মরণের পার্থক্য চাইছে, তাহলে আমাদের দূরত্ব ছিল 14 মিটার, ওই যে এইদিকে 6 মিটার আসছে, তারপরে এদিকে হচ্ছে 8 মিটার আসছে, তাই তো? তাহলে আমার এই জায়গার আর এই জায়গার মধ্যে সরল রৈখিক দূরত্বটা কত? সরল রৈখিক দূরত্বটা হচ্ছে এটা একটা অতিভুজ, তাহলে এটা হবে 10। তাহলে আমার স্মরণ হবে 10, বিয়োগ দিলে হয় 4 মিটার, তাহলে পার্থক্য হচ্ছে গিয়ে 4 মিটার। তোমাকে এই ধরনের প্রশ্ন দিয়ে অনেক সময় স্মরণও বের করতে বলতে পারে, ঠিক আছে? ধরো আমি তোমাকে বানায় একটা প্রশ্ন দিলাম যে ও পশ্চিম দিকে হচ্ছে গিয়ে ধরো যে 3 মিটার গেছে,
পশ্চিম দিকে 3 মিটার গিয়ে আবার উত্তর দিকে হচ্ছে গিয়ে ও কতটুকু আসছে, উত্তর দিকে এই যে এই বরাবর এই দিকে আসছে কত মিটার, উত্তর দিকে 3 মিটার গিয়ে তারপরে এই দিকে আমার আসলো আরো 4 মিটার। আমার কাছে জানতে চাইছে যে তার সরণ কত। এখন দেখো তুমি ছিলা এই জায়গাটাতে, এখন আসছো এই জায়গাটায়, এই দুইটার মধ্যে যে সরল রৈখিক দূরত্বটা সেটাই হবে আমার সরণ। এই সরণটা তাহলে কত হইলো, এখান থেকে এতটুকু দূরত্ব, এটা 3 4 যদি হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অত্রিভুজের দৈর্ঘ্য এটা হবে 5। তাহলে আমাদের এখানে সরণ হবে 5। এবার আমি যদি তোমাকে বলি দূরত্ব সরণের পার্থক্য বের করো, দূরত্ব কত হবে, দূরত্ব হবে 7। কেন, ফার্স্টে 3 গেছো, পরে 4 গেছো, পরে এটা হবে তোমার 7। এবার ধরো এই সেম প্রশ্নটা আমি তোমাকে ঘুরে দিলাম যে তুমি কি করলা, তুমি হচ্ছে এটা পশ্চিম এটা উত্তর, তুমি পশ্চিম দিকে 3 মিটার গেছো, এই পশ্চিম দিক থেকে উত্তর দিকে আরো 4 মিটার গেছো, তুমি আবার যেখান থেকে স্টার্ট শুরু করছো সেখানে চলে আসছো। এবার তোমার দূরত্ব কত, তোমার দূরত্ব হবে 3 যোগ 4 যোগ এটা হবে 5। কিভাবে বের করবা, পিথাগোরাস দিয়ে বের করবা, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে তোমার দূরত্ব হবে গিয়ে 3 আর 4 7, 7 5 12। সরণ কত হবে জানো, সরণ হবে 0, কারণ তুমি যেখানে ছিলা, যেখান থেকে যাত্রা শুরু করছো সেখানেই ফেরত চলে আসছো, এই জন্য সরণ হবে 0। তো আলটিমেটলি এটার পার্থক্য হবে আমাদের 12, দূরত্ব সরণের পার্থক্য হবে 12। আশা করি বুঝতে পারছো যে আমি এই চারটা আমি এইখানেও চিন্তা করতে পারি বা তুমি এই বরাবরও চিন্তা করে নিতে পারো। অর্থাৎ এই চিত্রটা তুমি এরকম করতে পারো, আমি শুরুটা যেভাবে করছি 3, এই চারটা তুমি এইদিকে না ধরে এই দিকেও ধরতে পারো একই, সেক্ষেত্রে তোমার অতিভুজটা এরকম হবে আর কি, সো কোনো সমস্যা নাই। তো আমি আরেকটা দেই, তোমরা নিজেরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাও। যে ধরো সাজিদ নামের একটা ছেলে আমার হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে সে কতটুকু আসলো, পূর্ব দিকে সে 8 মিটার আসলো এবং না 12 মিটার আসলো, পূর্ব দিকে সে 12 মিটার আসলো এবং পূর্ব দিক থেকে সে হচ্ছে দক্ষিণ দিকে 13 মিটার গেল। ঠিক আছে, দক্ষিণ দিকে সে দক্ষিণ দিকে 5 মিটার গেল, দক্ষিণ দিকে সে 5 মিটার গেল। তাহলে তার সরণটা কত হবে আমাকে জানাও তো, সরণটা কত হবে এটা জাস্ট আমাকে জানাবা। ঠিক আছে, দক্ষিণ দিকে 5 মিটার গেল, তো তুমি 5 মিটারটা চাইলে এই দিক থেকে এই দিকেও হিসাব করতে পারো। ঠিক আছে, তাহলে সরণ বের করতে গেলে কি হবে বলো তো, এই দিক থেকে যেটা বের করবা সেটা হবে সরণ। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এদিকে 5 মিটার না ধরে, যেহেতু দুজনই সমান্তরাল, অর্থাৎ তুমি এদিক দিয়ে যে বাহুটা আঁকবা 12 মিটার থেকে 5 মিটার, তো তুমি এদিক থেকেও ধরতে পারো। ঠিক আছে, তো তুমি চাইলে এদিক থেকেও এটাকে ধরে নিতে পারো, মানে 5 মিটারটা তুমি এদিক থেকেও ধরে নিতে পারো। তো দেখা যাবে তোমার তখন এরকম এটা হবে, চিত্রটা হবে এরকম। আর তুমি যদি এখান থেকেই ধরো যে ভাই আমার এদিক থেকে এদিকে 12 মিটার আসছে, তারপরে এদিকে 5 মিটার আসছে, তারপরে এখান থেকে এই যে এই অংশটুকু হবে সরণ। আর যদি হলুদ কালারের চিত্রটা করো তাহলে এই অংশটুকু হবে সরণ, এবং উভয় ক্ষেত্রে তুমি একটাই উত্তর পাবা। ঠিক আছে, তো সরণটা তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যদি না বুঝো সেটাও জানাবা, আমি এগুলোর উপর একটা আলাদা আবার করে ক্লাস দিব, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হয় আসলে। দেখো 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে একটা ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? তাহলে এই যে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এতটুকু, তাহলে আমাদেরকে কিন্তু প্রশ্নটা খুব কঠিন করে দিছে, আমাদেরকে ইজিলি ব্যাসার্ধটা বলে দিয়ে অঙ্কটা দিতে পারতো, কিন্তু ব্যাসার্ধটা দেয় নাই। তার মানে একবার ঘুরছে মানে কি, পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে, একবার ঘুরছে মানে পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখানে লিখবো 2 পাই r = 100। এখান থেকে আমাকে কষ্ট করে r বের করে নিতে হবে 100 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমার যদি এখানে 100 ডিভাইডেড বাই 2 পাই বের করতে হয়, আমার সামনে ক্যালকুলেটর আছে, আমি একটু করি। 100 ডিভাইডেড বাই 2 ইনটু পাই এর এক্সাক্ট মানটা আমি বসাইলাম, এটা আসছে 15.91। 15.91, ঠিক আছে, 15.91। তাহলে এটা হচ্ছে আমার r এর ভ্যালু। তাহলে আমরা r এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমাদেরকে বলছে যে বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে তার 2 মিনিট লাগে, এই 100 মিটার ঘুরতে তার হচ্ছে 2 মিনিট লাগে। তাহলে 1 মিনিটে সে কতটুকু পারবে সেটা আমাদেরকে বের করতে। তাহলে তার যদি তোমাদের হচ্ছে মানে 1 মিনিটে 2 মিনিট 120 সেকেন্ড হচ্ছে সেইটা করে, তাহলে তোমরা 60 মিনিটে বের করো। ধরো 120 মিনিটে তার লাগতেছে হচ্ছে কতটুকু দূরত্ব 100, তাহলে 1 মিনিটে মানে 120 সেকেন্ডে, 2 মিনিট মানে 120 সেকেন্ড না, তাহলে 1 সেকেন্ডে লাগতেছে 100 ডিভাইড বাই 120, তাহলে 60 সেকেন্ডে বা 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত, 60টা এখানে গুণ করে দাও। তাহলে এই শূন্য কাটা, 6 দিয়ে 12 কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে 1 মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50। আমাদেরকে বলছে যে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে। তাহলে সে যে ঘুরলো 1 মিনিটে, তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে আমরা বের করলাম। অতিক্রান্ত দূরত্ব 2 মিনিটে হয় 100, একবার যেহেতু সে পুরোটা ঘুরে, কিন্তু 1 মিনিটে সেটা হয় কত, 50। এখন আমাদেরকে বের করতে হবে, আমরা যেটা বের করছি এটা তো দূরত্ব, আমাদেরকে বের করতে হবে সরণটা, যে তার সরণটা আসলে কত। এখন দেখো সে
এই যে কই যেন ভাই, ওকে, এটা 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? এখন সে যদি 1 মিনিট, আচ্ছা এই প্রশ্নটা আসলে আমি যেভাবে ভাবছি সেভাবে না, তোমাকে বলছে 1 মিনিটে ঘুরে আসতে তার সময় কত লাগবে। তো তার যদি 2 মিনিটে সে হচ্ছে কি 100 মিটার ঘুরতে পারে, তাহলে 1 মিনিটে সে হচ্ছে এটা 200টা ঘুরে ফেলবে, কারণ সে তার বেগটা বাড়ায় দিবে। কারণ সরণ হলো, তো আমার এখানে সরণ চাইছে, সরণ হলো আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে পার্থক্য। এবার দেখো, করিম তার বিদ্যালয়ের, আমরা যদি এটা সলভ করি যে করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 300 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলেও তার সরণ হবে কত? তো বিদ্যালয়ের 300 মিটার ব্যাসার্ধের, তো এটা দিয়ে দিছে, দেখো এটা হচ্ছে তার কত, 30 মিটার ব্যাসার্ধ। 30 মিটার ব্যাসার্ধ একটা বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরলে আসলো, তার সরণ কত হবে? 0। কারণ এখান থেকে যাত্রা শুরু করে তুমি পুরোটা ঘুরে আবার এখানেই ফেরত চলে আসলা। যদি দূরত্ব চাইতে তাহলে 2 পাই আর হইতো, অর্থাৎ এখানে 30 × 2 60 পাই হইতো দূরত্ব, কিন্তু যেহেতু সরণ বলছে তাই এটা হবে 0। তারপর এখানে বলছে এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সিতে যায়। এ হতে যাত্রা শুরু করে বি হয়ে সিতে যায়, এটা হচ্ছে 4 5। তাহলে এখানে আমাদের আসলে বের করতে হবে, হ্যাঁ, লম্বটা বের করতে হবে। তাহলে বলছে যে সরণ 3 মিটার, সিতে এখানে আসছে, তুমি এতে ছিলা, এখন তুমি সিতে আসছো, তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ থেকে ভূমিটা বাদ যাবে, 4 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। আচ্ছা 4 5 এটা 3 হবে, এটা তো আমরা মুখস্থ জানি, আমরা যারা জেনারেল ম্যাথের সমকোণী এগুলো জানছি, বা একটু আগেও আমি বলে দিছি তোমাকে বাহুগুলোর সেট, তাহলে এটা হবে 3। এটা আমরা বের করা ছাড়াই বলে দিলাম, বা যারা পারো না তারা অতিভুজের সূত্র দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবা। এই যে এইভাবে এটা দেখবা যে √9 = 3 চলে আসবে। এবার দ্রুতি হচ্ছে, মানে বেগ বলছে যে 1.8। এখন বেগ বের করব কিভাবে? দ্রুতি কি বলতো? দ্রুতি হচ্ছে কি আমার অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? সে একবার 4 মিটার আবার 5 মিটার গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি আমার 9, আমার টাইম নিছে কত? 5 সেকেন্ড, তাহলে 9/5, এটা আসবে আমার 1.8 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব যদি এ থেকে আবার এতেই ফেরত আসতো, তাহলে আরো 3 যোগ হইতো, সেক্ষেত্রে 12/5 হইতো। আবার সরণ হইতো 3 মিটার না, সরণ হইতো 0। বেগ কত? বেগ বলছে 5 মিটার। বেগ হচ্ছে, বেগ কি বলতো? দেখো, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে সে এ থেকে বি তে আসছে, এ থেকে বি তে আসছে, তারপরে বি থেকে সি তে গেছে, এ থেকে বি তে এসে বি থেকে সি তে গেছে, তাহলে এ থেকে বি এর দূরত্ব ছিল কত? আমি যদি এখানে লিখি দ্রুতি = আমি সবগুলো মুছে দিলাম, বেগ দূরত্ব বাই সময়। তো সময় তো 5 সেকেন্ডই, কিন্তু আমার এখানে দূরত্ব কত ছিল বলতো? 4 + 5 9 ছিল, তাহলে 9/5, এটা হচ্ছে আমার 8। আবার সরণ কি? একই জিনিস। আমি কি হাইডে আছি কিনা আমি জানি না, নাকি আমার চেহারার উপর চলে আসতেছে। সরণ হচ্ছে গিয়ে সরণ না, এটা বেগ হবে, দুঃখিত, এটা হবে বেগ। বেগ হচ্ছে গিয়ে আমার সরণ বাই সময়। এখন আমার সরণ কত? সরণ আমরা একটু আগেই দেখছি যে 3 মিনিট, তাহলে এটা হবে আমার 3/5, এবং সেক্ষেত্রে আমাদের এটা বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড না, বেগ 5 মিটার পার সেকেন্ড না, বেগ হচ্ছে আমাদের 3/5 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 ও 2 সঠিক। যদি এরকম হইতো জিনিসটা আমার এই বিন্দুতেই ফেরত চলে আসছে, তাহলে সরণ হইতো 0, বেগও হইতো 0, আবার আমার এখানে দ্রুতি থাকতো। দ্রুতিটা সেক্ষেত্রে কি হইতো? 3 + 4 + 5 9 12 হচ্ছে কি আমার 5 হইতো আর কি দ্রুতিটা, আর দূরত্ব হইতো তখন 5, তবে সরি 12, কিন্তু সরণ হইতো 0। আশা করি বুঝছো। এবার দেখো 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? তাহলে এটা ধরো একটা বৃত্তাকার পথ, পরিধির 1/4 মানে বুঝছো, পুরো বৃত্তটাকে তুমি 4 ভাগে ভাগ করো, সে মাত্র এতটুকু কভার করছে। সে কোত্থেকে কই আসছে? সে শুধুমাত্র এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গাটাতে আসছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? দূরত্ব হবে 2πr কে তুমি 4 দিয়ে ভাগ দাও, তাহলে এটা হবে πr/2, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এবার বলছে সরণ কত? সরণটা আমাদেরকে বের করতে হবে। সরণটা হচ্ছে আমরা কি জানি বলতো? সরল রৈখিক দূরত্ব। সে আগে ছিল এখানে, এখন আসছে এখানে, এই দুইটার মধ্যে যে সরল রৈখিক দূরত্বটা, এই সরল রৈখিক দূরত্বটাই হবে আমাদের কি? সরণ। তাহলে এই সরল রৈখিক দূরত্ব যদি সরণ হয়, এটা কি 90 ডিগ্রি না? তাহলে এটা কি অতিভুজ না? অতিভুজ বের করতে হবে। এটার 10 মিটার ব্যাস বিশিষ্ট বলছে, তার মানে ব্যাসার্ধ হবে 5, এটাও 5, এটাও 5। তাহলে এবার তুমি 5 স্কয়ার অতিভুজ দিয়ে করো, পিথাগোরাসের সূত্র দিয়ে 5 স্কয়ার + 5 স্কয়ার 25 25, এটা আসবে √50। √50 মানে হচ্ছে গিয়ে 5√2 আসবে। 5√2 মানে কত? ক্যালকুলেটর কই? 5√2 মানে হচ্ছে গিয়ে
7.07। তো 7.07 খ নাম্বারটা হচ্ছে কি উত্তর। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমাদেরকে সরণ বের করতে হবে। আর সরণ দূরত্ব আর সরণের পার্থক্য বলে কি করতা, এই পাই আর থেকে পাই আর বাই 2 থেকে তুমি হচ্ছে কি এটা বাদ দিতা, 7.07টা বাদ দিতা। একটা কথা মনে রাখবা, সরণ সবসময় দূরত্ব থেকে ছোট হবে। সরণ সবসময় দূরত্ব থেকে ছোট হবে, কারণ সরণটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। এবার বলছে পি পথে কই, এই যে পি পথে, এটা হচ্ছে পি পথ, এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, কথা সত্য। কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার, কিউ পথে এ থেকে, দেখো পি পথেও সরণ 50 মিটার হবে, কিউ পথেও সরণ 50 মিটারই হবে। কেন? কারণ এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। এবার তুমি যেই পথেই যাও না কেন, সরণ উভয় ক্ষেত্রে 50 মিটার, তাহলে এটাও সত্য এটাও সত্য। বলছে উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য শূন্য। হ্যাঁ, তার মানে আমার এখানে আসলে তিনটাই সঠিক, উভয় ক্ষেত্রেই সরণের পার্থক্য শূন্য হবে। কেন? কারণ এই যে দিক দিয়ে যাও, তুমি যদি পি পথে যাও তাহলে তোমার দূরত্ব হচ্ছে 70 মিটার, আবার এই কিউ পথে গেলে দূরত্ব হচ্ছে 50 মিটার, তাহলে দূরত্বের পার্থক্য কত? দূরত্বের পার্থক্য 5 মিটার। এবার তুমি পি পথে গেলেও সরণ কি সরলরৈখিকই থাকবে, কিউ পথে গেলেও সরণ কি সরলরৈখিক দূরত্বই থাকবে, তাহলে উভয় ক্ষেত্রে সরণ কত হবে? 50 মিটারই হবে। তাহলে সরণের পার্থক্য কি কত হবে? শূন্যই হবে, আর কারণ 50 থেকে 50 গেলে শূন্য, তাহলে এখানে আসলে তিনটাই সঠিক। যদি এটা দেখি যে একজন ছেলে একটা 20 মিটার ব্যাসার্ধের একটা মাঠ পরিধি বরাবর পরিধির 3/4 অংশ গমন করে, তাহলে তুমি একটা বৃত্ত আঁকো। বলছে যে এই পরিধি 3/4 অংশ গমন করে, তাহলে তুমি বৃত্তটাকে 4 ভাগে ভাগ করো। এখন পরিধির, আমার দাগটা আসলে সোজা হয় নাই, আমি আন্তরিকভাবে মানে দুঃখিত, মোটেও দুঃখিত না, কারণ আমি জানি আমি কিভাবে লিখতেছি। ওকে, কারণ গ্রাফিক হিসেবে লেখা একটু প্যারাদায়ক, যেটা হয়তো তোমরা ওখান থেকে বুঝতে পারো না। দেখো এবার দেখো 3/4 অংশ মানে কি, এইখান থেকে যখন এখানে আসছে আমরা কি বলছিলাম? 1/4 মানে 1/4 ভাগ। এখান থেকে এতটুকু আসছে মানে কি 2/4, এখান থেকে এতটুকু আসছে মানে হচ্ছে 3/4। তার মানে ছেলেটা ছিল এখানে, পুরাটা ঘুরে সে এইখানে আসছে। এইবার তুমি পুরা দুনিয়া ঘুরো, সর্বনিম্ন দূরত্বটাই হবে সরণ। তাইলে এই যে ডিরেক্ট দূরত্বটা না, কারণ আগে ছিল এইখানে, আসো এইখানে, তাহলে এই সর্বনিম্ন দূরত্বটাই, এই সরলরৈখিক দূরত্বটাই হবে তোমার সরণ। তাহলে তোমাকে 20 মিটার ব্যাসার্ধ বলছে, তাহলে এতটুকুও 20, এতটুকুও 20। তাহলে এবার তুমি 20 যোগ 20 হিসাব করো, √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, অর্থাৎ 400 যোগ 400, এটা আসবে 800। তাহলে √800 কত হয়? √800 হচ্ছে আমার আসে 20√2 28.28, 28.28 হবে আমার সরণ। এইবার একটা প্রশ্ন হইতে পারে, ভাই যদি দূরত্ব বলতো তাহলে দূরত্ব কি বের করতাম? দূরত্ব হইতো পুরাটাকে তুমি কি করতা, পুরো একবার অতিক্রম করলে কত হয়? 2πr না? তাহলে 2πr কে আমরা হচ্ছে জাস্ট 3/4 3 দিয়ে ভাগ করতাম, সরি 3/4 দিয়ে হচ্ছে আমরা গুণ করতাম, 3/4 দিয়ে আমরা গুণ করতাম। ঠিক আছে, দেখো 2πr পুরোটা ঘুরলে, কিন্তু আমি তো পুরোটা ঘুরিনি, আমি ঘুরছি 3/4, এটা দিয়ে গুণ করতাম, তাহলে কাটাকাটি করলে এখানে 2 চলে আসে, এটা চলে আসে 3πr ডিভাইডেড বাই 2। এটা তুমি এভাবে হিসাব করতে পারো যে আমি যদি অর্ধেক আসি তাহলে তো πr, আমি যদি আরো একটু আসি তাহলে তো πr/4, তাহলে এভাবে গুণ করে দেখা যায় 5πr/4 ওই একই জিনিস আসলে আসে। ঠিক আছে, তাহলে এইভাবেও তুমি হিসাব করতে পারতা যেটা 3πr ডিভাইড বাই 2 হয়। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা পরেরটা যদি যাই, যে উদ্দীপকের ঘটনাটি ছেলেটির কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে, ছেলেটার সরণ কই, কোনো ঘটনা তো এখানে বলা নাই। পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, বেগ নির্দেশ করে, সবই নির্দেশ করতে পারে এখানে আসলে। ঠিক আছে, সবই নির্দেশ করতে পারে। আমি এখান থেকে ছেলের বেগ বের করতে পারবো কিভাবে? সরণ বের করলাম না 28.28, টাইম দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে বেগও নির্দেশ করতে পারে, দ্রুতিও নির্দেশ করতে পারে। ছবি দেওয়া ছিল নাকি? কিছুই নাই, তাহলে এটা জাস্ট 4টাই হবে, কারণ সবই করা যাবে এখান থেকে। আর পর্যায়বৃত্ত গতি কি? কারণ একই দিক থেকে একই টাইম পর যদি আসে, যেহেতু বৃত্তাকার, তাহলে পর্যায়বৃত্ত গতির খুব ভালো সুযোগ আছে। এবার দেখো গ্রাফের যে অঙ্কগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, দুই ভাবে করতে পারো। এখানে ডাটাগুলো দিয়ে করতে পারো, ক্ষেত্রফল দিয়ে করতে পারো। এবি কি নির্দেশ করে? এবি সমবেগ নির্দেশ করে, কারণ দেখো এই জায়গায় কি আছে? বেগ আছে না? এখানে বেগ 30, এবি তে অলওয়েজ 30ই ছিল, চেঞ্জ হয় নাই, এটা 30ই ছিল, এটা ছিল আমার সমবেগ। কারণ এই যে বেগের মান, এটা বেগের গ্রাফ, দেখো বি দেওয়া আছে, মিটার পার সেকেন্ড একক, তাহলে এটা 30। এই অংশেও আমার 30 ছিল, আমার টাইম পাস হয়েছে 8 সেকেন্ড যখন ছিল, তখন আমার বেগ ছিল কত? আমার বেগ ছিল কত? এই যে 8 সেকেন্ড যখন টাইম ছিল, তখন আমার বেগ ছিল কত? এ মানে 30। যখন আমার 16 সেকেন্ড টাইম, আমার টাইম পার হয়েছে, বাট স্টিল আমার বি কত? 30, তাহলে আমার 30 বেগই আছে, তাহলে এই বিটা নির্দেশ করে সমবেগ। পরবর্তী প্রশ্নটা আমরা আগেই দেখে ফেলছি, সেটা হচ্ছে
ও এ দূরত্বটা অতিক্রম করতে বলছে, এই ও এ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন এইটাই তো বলছে, দেখি তো ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব কত হবে। হ্যাঁ, তাহলে ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব দেখো তো, ও এ অংশের অতিক্রান্ত দূরত্বটা মানে কি, মানেটা হচ্ছে আমি একটু এখান থেকে দেখাই, তুমি ধরো এটা মুছে দিয়ে লালটা নেই, তাহলে হচ্ছে ভালো বোঝা যাবে, সাদাটার মধ্যে হলুদটা বোঝা যায় না। তাহলে ও তে তুমি আগে ছিলা, তুমি এখন আসছো এ তে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তোমাকে দেখতে হবে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ টি দিয়েও তুমি করতে পারো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি টি এটা দিয়েও তুমি করতে পারো, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2t এটা দিয়েও তুমি করতে পারো। তাহলে এটা দিয়ে তোমার ইউ আগে কত ছিল, ইউ ছিল 0, ভি এখন কত হইছে, ভি হইছে 30, টাইম কত নিছো মাঝখানে 0 থেকে 8, এই যে 0 থেকে 8, এই যে তুমি এ তে আসতে তোমার মাঝখানে টাইম গেছে কত, এক্স অক্ষ বরাবর টাইম না, তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো, 8 সেকেন্ড। তাহলে নিচে 8 টাইম, সরি নিচে 8 না, নিচে তো 2 সূত্রের, এখানে 8, তাহলে 2 দিয়ে 8 কে কাটলে 4 আর 3 4 12, মানে এটা 120 মিটার হবে। ঠিক আছে, 120 মিটার হবে। অন্যভাবেও বের করা যায় ক্ষেত্রফল দিয়ে, কিভাবে দেখো তো, আমি যদি এই যে এই পুরোটা কি, এই যে এটাকে কমপ্লিট করো, এটা কি একটা ত্রিভুজ না, তাহলে ত্রিভুজের এই ভূমিটা কত আছে, 8 না, ত্রিভুজের ভূমিটা কি 8 না, কারণ এটা আমার কি আসছে বলতো 0 থেকে আসছিল, তাহলে এতটুকু কত আমার 8। আবার লম্ব কত, লম্বটা হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত গেছে, তাহলে এটা কি আমার 30 না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 8 উচ্চতা কত 30, তাহলে এটা দিয়ে এটাকে কেটে দাও, 4 3 4 কত 12 আর এদিকে 0 120। তাহলে আমরা দুই ভাবেই করলাম, ক্ষেত্রফল দিয়ে করলাম, সূত্র দিয়ে করলাম, আমাদের দূরত্ব আসছে 120 মিটার। দেখো আমরা পরেগুলা করে ফেলি, একটা দিয়ে হচ্ছে তুমি সব শিখতে পারবা, একটা দিয়ে সব শিখতে পারবা। ধরো আমাকে বলছে যে এবি অংশের ক্ষেত্র দূরত্ব কত, এখন এবি অংশটা কি সমবেগে চলছে না, সমবেগের ক্ষেত্রে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভি কত ছিল 30 ছিল, সমবেগে কত টাইম চলছো 8 থেকে 16, তুমি 8 মিনিট ধরে চলছো, তাহলে 3 8 24 ইন্টু, তাহলে এবি অংশের এটা হচ্ছে আমার 240 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এটা যদি আমরা ক্ষেত্রফল দিয়ে করতে চাই কিভাবে করব, দেখো তো এটা কি একটা আয়তক্ষেত্র না, এটা কিভাবে আয়তক্ষেত্র বুঝবা জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বিপরীত বাহু দুইটা সমান হয় আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এগুলো প্রত্যেকটা কোণ লব্ব, মানে প্রত্যেকটা 90। এখন এখান থেকে এতটুকু দূরত্ব কত, 8 থেকে 16 8, আবার এবি এটাও কত 8, এটাও 8ই হবে, বিপরীত বাহুদের সমান। আবার এ থেকে বি এটা 30, আবার বি থেকে এই যে মানে এই নিচ পর্যন্ত এটাও কি 30, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 8, প্রস্থ কত 30, তাহলে এটা কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হইলে 240 মিটার। দেখছো সূত্র দিয়েও আমাদের 240 আছে, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েও, যেহেতু এটা একটা আয়তাকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েও কত আসে 240 আসে। আমরা যদি পরের অংশটুকু করি, যে এই অংশটুকু, এই অংশ দিয়েও যদি আমরা করতে চাই, তাহলে আমরা সেম ভাবে s = u + v / 2, এটা হচ্ছে শর্টকাট, তুমি কিন্তু অন্য সূত্র দিয়েও করতে পারবা। যেমন এটা করার ক্ষেত্রে তোমাকে মন্দন বের করতে হবে, মন্দন বের করে তারপরে s = ut + ½ a² দিয়ে করতে হবে। ভাই আমি সিকিউ করতেছি না, আমি এমসিকিউ করতেছি, যতটা শর্টকাটে করা যায়, তো আমি তোমাকে সবভাবেই দেখাচ্ছি। তাহলে আমার ইউ আগে কত ছিল, এখানে কিন্তু আমি যখন এখান থেকে ছিলাম এখানে আসছি এখন, তাহলে এটা ইউ কত, এই যে 30, তাহলে এবার ইউ 30, ভি কত একদম মাটিতে নেমে গেছে 0 / 2, টি কত ভাই, টি হচ্ছে কি আমার এখানে 16 থেকে 24 পর্যন্ত আসছে, তাহলে 8 আসছে, তাহলে এটা আমার ওই আগের মতো 4 120 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র দিয়ে করলাম। এবার যদি তুমি ত্রিভুজের সূত্র দিয়ে করো, কারণ এই অংশটা কি একটা ত্রিভুজ না, এই যে এরকম হয়ে আছে না, তাহলে আমরা দেখতে পাইলাম নিচে 8 আর এখানে আমাদের এই উচ্চতাটা হচ্ছে 30 আসছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলে ওটা 130ই আসবে। এবারে কোন অংশটা কি নির্দেশ করছে সেটা আমাদেরকে বের করতে বলছে, তো আমরা একটা কাল্পনিক ছবি হচ্ছে এখানে এঁকে নিলাম। এটা ছিল আমাদের A0, এটা ছিল আমাদের AB, এটা ছিল আমাদের C। বলছে যে AB অংশ সমত্বরণ এবং BC অংশ সমবেগ, ডাহা মিথ্যা কথা। AB অংশ হচ্ছে সমবেগ, AB অংশ সমবেগ এবং BC অংশ সমত্বরণ, এটা সমত্বরণ না, BC অংশটাতে ত্বরণের মান কমে গেছে, তাই এটা অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, এটা অ্যাকচুয়ালি আমাদের মন্দন হয়েছে। তোমরা কি বুঝতে পারতেছো, এখানে যে ত্বরণের মানটা কমে গেছে, তাহলে এটা কি ছিল, মন্দন ছিল না, এটা ছিল মন্দন। তারপরে বলছে ও এ অংশ সমত্বরণ, হ্যাঁ ওই অংশটা ত্বরণ বাড়ছে, তাহলে এটা হচ্ছে সমত্বরণ, এটা ঠিক আছে। আর এবি অংশটা কি সমবেগ, তাহলে এটা এই কথাটা ঠিক আছে, এটা সমমন্দন বললে হইতো বা মন্দন বললে হইতো, এটা সমত্বরণ আর এটা সমবেগ, তাহলে এটা পাইলাম কই আমরা গ নাম্বারে, তাহলে গ নাম্বারটা সঠিক। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি, যেটাকে আমরা কি বলতেছি সেটা একটা স্কেলার রাশি। এবং এটা যদি সরণ বলতো, যে অতিক্রান্ত সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়, সরণ বা সরণ সময়কে আমরা কি বলি, আমরা বলি বেগ।
পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পি বিন্দুতে পুনরায় পৌঁছালে গড় বেগ সর্বনিম্ন কত হবে? তো গড় বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? গড় বেগ সর্বনিম্ন কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হবে? তো গড় বেগ সর্বনিম্ন হবে তোমার পি বিন্দুতেই। কেন বলো তো? কারণ ও যদি পি বিন্দু থেকে আবার পি বিন্দুতে ফেরত আসে, তাহলে এটা কি? এটা হচ্ছে মোট, আমি আগে সূত্রটা লিখি, মোট সরণ বাই মোট সময়। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদিও পি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার পি বিন্দুতে ফেরত আসে, তাহলে মোট সরণ কত হবে? 0। এবার তোমার মোট সময় সারা জীবন তুমি দাও, সারা জীবন দাও, তুমি 10 বছর 1 কোটি বছর দাও, 0কে 1 কোটি দিয়ে ভাগ দিলে ওটা 0ই আসবে। তাহলে সর্বনিম্নটা, এই 0টা কোথায় পাবা? যখন তুমি পি তে ফেরত আসবে আবার, তাহলে পি বিন্দুতে আমি কি পাবো? সর্বনিম্ন গড় বেগ পাবো। এটা একটু চিন্তা করো, হ্যাঁ, এটা একটু চিন্তা করো, এটা চিন্তা করার বিষয়। চিন্তা করলে তুমি পারবা। বেগের মাত্রা কি? বেগ মানে কি আমি জানি, মুখস্থটা এলটি ইনভার্সন, তো আমি বের করে দেখাই। সরণ বাই সময়, সময়ের মাত্রাটা কি হয়? টি, সরণটা কি? এল। তাহলে এল আর টিটা কি নিচে আসে না? তাহলে যেহেতু নিচে আসে তাহলে আমরা দিব ইনভার্স, তাহলে এল টি ইনভার্স 1। এভাবে হচ্ছে বের করতে পারো যারা বের করতে চাও, মানে জাস্ট শিখাই দিলাম যে কিভাবে বের করতে হয়। সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগে ত্বরণটা বের করি। এই যে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, তো আমরা যদি ত্বরণটা বের করতে যাই, a = v ডিভাইডেড বাই u, সরি b ডিভাইডেড বাই v - u ডিভাইডেড বাই t। তাহলে আমার এখানে v এর মান কত ছিল ভাই? v এর মান ছিল আমার এখানে 8। এই যে বলছে না যে 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 8 মিটার হইছে, তাহলে এখানে আমার 8 মাইনাস ইউ আগে ছিল কত? আগে ছিল এই যে 4, টাইম কত? 2। তাহলে 8 থেকে 4 গেলে 4/2, আমার ত্বরণ আসছে 2 মিটার, কিন্তু আমার কাছে চাইছে কি? বেগ। তাহলে বলছে 4 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে বেগের সূত্র কি? b = u প্লাস at। তাহলে ইউ আমার কত? ইউ হচ্ছে কি আমার 4, কোথায়? এই যে 4। আবার এ কত? এই যে মাত্র বের করলাম, এটা হচ্ছে কি 2, তাহলে 2। টাইম কত? 4 সেকেন্ড পর বস্তুটার বেগ কত? তাহলে 4। তাহলে 4 যোগ 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে আমার 12। একটু চিন্তা করবা, চিন্তা করে সলিউশনটা এখানে আছে, যে আমি প্রশ্ন থেকে দাগগুলো মুছে দেই যাতে তুমি চিন্তা করার সুযোগটা পাও যে আসলে কিভাবে করলাম, ঠিক আছে? দেখো পরবর্তীতে যদি যাই যে 54 কিলোমিটার সমান কত মিটার পার সেকেন্ড, তো এরকম পাইলে তুমি 54 কে সিম্পলি 3.6 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? সৃজনশীলে এই কাজটা কইরো না, সৃজনশীলে তুমি দেখাবা কিভাবে। আমি তোমাকে বলি 54 মাইনাস 3.6 দিলে আমার এটা আসে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শর্টকাটে তোমাকে বললাম 3.6 দিয়ে ভাগ করবো, বাট সৃজনশীলে আসলে কি করবা? সৃজনশীলে নরমালি 54 কিলোমিটার পার আওয়ার থাকলে তুমি এটাকে লিখবা 54, কিলোমিটারটা কি গুণ অবস্থায় আছে না, কিলোমিটার থেকে মিটার নিতে হলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আওয়ারটা কি ইনভার্স আওয়ার না, মানে সেটা নিচে আছে। তাহলে 1 আওয়ার সমান কত সেকেন্ড? 36,000 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। তাহলে 54,000কে তুমি যদি 3600 দিয়ে ভাগ দাও তাহলে তোমার এটা 15 চলে আসে। এবার দেখো কেন আমি আসলে 3.6 দিয়ে গুণ করতেছিলাম। 1000কে তুমি যদি 3600 দিয়ে ভাগ করো তাহলে দেখো এই শূন্য, সরি এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 10 দিয়ে 36কে ভাগ করলে নিচে একটা দশমিক আসে এখানে, তাহলে 3.6 হয়। তো একবারে তুমি আসলে 3.6 দিয়ে ভাগ করতে পারো। তো এমসিকিউ তো তুমি কিভাবে সলভ করো সেটা তো স্যার জানে না, খালি উত্তর পাইলেই হয়েছে। তো এই জন্য মুখস্থ 3.6 দিয়ে ভাগ করে দিতে পারো, কিন্তু যখন সিকিউতে আসবে তখন এইভাবে লিখবা, দেখায় তারপরে লিখবা 15 মিটার পার সেকেন্ড, কারণ এটা তো তোমার 1 নাম্বার থাকবে, তুমি যে ডাটাগুলো ঠিকঠাক মতো লিখতে পারো কিনা। তাহলে এটা হবে অপশন খ 15। এবার আসো আমরা যদি পরবর্তীটা সলভ করি, যে রনি ও রানার দ্রুতি যথাক্রমে 3 ও 2 একই দিক থেকে একই রেখা বরাবর চলতে থাকলে 30 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে ওই s = v1 v2 বের করো। একজনের s = ধরো v1t আর s1 s2 হচ্ছে v2t। তাহলে এটা বাদ দিবা, s1 - s2 এখান থেকে বাদ দিবা বের করে, কারণ v ও দেওয়া আছে t ও দেওয়া আছে। 30 × 3 × 30 90, 2 × 30 60, তাহলে আলটিমেটলি এটা হবে 30 মিটার, ঠিক আছে? একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটি ক্রমাগত দিক পরিবর্তন করবে, কথা সত্য, ত্বরণ হবে এবং সমবেগে চলতে থাকবে। দেখো এই ক্ষেত্রে আমাদের যদি মানে সমবেগে চলতেও থাকে তার কিন্তু ত্বরণ হবে। একটা পাথরকে সুতা দিয়ে মাথার উপরে বেঁধে ঘোরাতে থাকলে পাথরটা ক্রমাগত দিক পরিবর্তন করে, এই কথা সত্য। প্রতি মুহূর্তে পাথরটার বেগের পরিবর্তন হবে, তাহলে সমবেগে চলতে থাকে, এই কথাটা কিন্তু সত্য না, ঠিক আছে? বেগের পরিবর্তনটা কেন হবে একটু জিনিস চিন্তা করো। আমি একটু তোমাকে বুঝাই, যে আমি চলে আসছি আশা করতে পারি।
যে আমার পাশে পাশে আসলে কিছু নেই। দেখো ধরো এই কলমটাকে আমি বৃত্তাকার পথে এখানে সুতা দিয়ে ঘুরাইলাম। এখন বেগ কি একটা ভেক্টর রাশি না? এখন যদি দিক পরিবর্তন হয় তাইলে তো একটা ভেক্টর রাশি পরিবর্তন হয়ে গেল। তাহলে সমবেগে চলে, কথাটা কি ঠিক? হয়তো মান ঠিক আছে যে তুমি সমান ভাবে প্রতি সেকেন্ডে ঘুরাইতেছো, প্রতি 2 সেকেন্ড পর পর এদিক দিয়ে ঘুরে যাচ্ছে, এদিক দিয়ে ঘুরে যাচ্ছে, তোমার মান ঠিক আছে, বেগের স্পিডটা ঠিক আছে, সেটা হইতে পারে যে ধরো আমি ধরলাম 2 মিটার পার সেকেন্ড। কিন্তু মান ঠিক থাকলে কি ভেক্টর রাশি ঠিক থাকে? দিকও তো ঠিক থাকা লাগে। দিক বা মান যে কোনো একটা পরিবর্তন হলে আমার কি হয়? আমার ভেক্টরটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমি সমবেগে চলতে থাকে, এই কথাটা ঠিক না। কারণ ধরো তুমি যখন এদিক থেকে ঘুরাচ্ছ, এদিক থেকে এদিকে আসলো দিক চেঞ্জ, এদিক থেকে এদিকে আসলো দিক চেঞ্জ, এদিক থেকে এদিকে আসলো দিক চেঞ্জ, এই জন্য সমবেগে চলতে থাকে, কথাটা ঠিক না। তবে হ্যাঁ ত্বরণ হয়, এই জন্যই ত্বরণ হয়। মান ঠিক থাকলেও যেহেতু দিক পরিবর্তন হচ্ছে, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, আর প্রতি সময়ে বেগের এই পরিবর্তন হার থেকে আমরা কি বলতেছি? ত্বরণ বলতেছি। তার মানে ক্রমাগত দিক পরিবর্তন হয়, ত্বরণ হয়, এই কথাটা সত্য। এটা হবে এটা। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো যে চিত্রে এবি অংশের গতিবেগের প্রকৃতি কি রূপ? এবি অংশের গতিবেগের প্রকৃতি হচ্ছে, যেহেতু বেগ বাড়ছে, সময়ের সাথে সাথে আমার বেগ বাড়ছে, তার মানে এটা হবে সমত্বরণ। যদি কমতো তাহলে আমরা বলতাম মন্দন। লেখচিত্রের বিসি অংশের বেগ অপরিবর্তনীয়, অর্থাৎ সেটা সমবেগ। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো বিসি অংশে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই। আবার বলছে এবি অংশের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড। এটা আসলে আমাকে বের করতে হবে যে এটা 2 মিটার পার সেকেন্ড কিনা। এখানে এতে আছে আমার 0, তো আমরা ত্বরণের সূত্র কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে ভিটা হচ্ছে গিয়ে আমার কত? দেখো এই অংশ এবি অংশে বলছে না, না হ্যাঁ এবি অংশে ত্বরণ বলছে। তাহলে এতে আমার ত্বরণটা ছিল 0, মানে সরি বেগটা ছিল 0। তাহলে আমি এখানে বেগের মানটা লিখবো যে ইউর জায়গায় এটা আমার 0। আর বি এর মান কত? বি মানে হচ্ছে শেষ বেগ, বি পাবো আমি এই জায়গায়, এটা কত আছে? 20 আছে। তাহলে আমি এখানে 20 বসাবো। 20 থেকে 0, আবার টাইম কত? টাইম হচ্ছে বি পর্যন্ত আসতে আমার 10 সেকেন্ড টাইম লাগছে, 10। তাহলে আমার এ হবে 2। তাহলে ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড ত্বরণ। প্রথম 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। প্রথম 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। প্রথম 20 সেকেন্ড মানে বুঝছো? এই যে এই পর্যন্ত, আমি এটা একটু লাল দিয়ে দেখাই। এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আমার হিসাব করতে হবে, এই পর্যন্ত। ঠিক আছে, এবার আসো তো 10 থেকে 20 পর্যন্ত এতটুকু টাইম হচ্ছে 10। এই বাহুটার দৈর্ঘ্য 10, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য 10। আবার বি থেকে 10, এটাও আমার 0 থেকে 10। তাহলে এটা একটা চতুর্ভুজ। এখন বর্গক্ষেত্র, কারণ 4টা বাহুই সমান। 4টা বাহুই সমান হলে বর্গক্ষেত্র হয়। আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তার মানে এটা আমি পেয়ে গেলাম 100। অর্থাৎ এতটুকুর অতিক্রান্ত দূরত্ব বের করা শেষ। এবার এ ও বিটা বের করব। এটাও আমি জানি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ ছিল 0, আমার টাইম 0 থেকে 10, টাইম 10 ছিল, এটা 2 দিয়ে ভাগ দিলাম। আর ভি হচ্ছে কি আমার 20 হইছে। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 5, 5 20 100। তাহলে দেখো তো 100 100 যোগ করলে কি হয়? 200 হয়। আচ্ছা, আমি একটা সূত্র দিয়ে করছি, একটা ক্ষেত্রফলের সূত্র দিয়ে করছি, দুইটা দুই রকম করে ফেলছি, জগা খিচুড়ি করে ফেলছি। দাঁড়াও, এই অংশটা হচ্ছে গিয়ে, আচ্ছা এই অংশটা সূত্র দিয়ে করে ফেলি। হ্যাঁ, এটা তো হচ্ছে গিয়ে গতি সূত্র দিয়ে করছি, তাহলে ক্ষেত্রফল দিয়ে বের করাটা তোমাদেরকে শিখাচ্ছি আর কি। তাহলে এটা তো একটা ত্রিভুজ, তাই না? এই যে এই এই এতটুকু, তাহলে এতটুকু যদি ত্রিভুজ হয়, এটা 10 আর উপরের দিকে কত বলো তো? উপরের দিকে হচ্ছে 20। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 10, উচ্চতা কত? 20। তাহলে দুই জায়গাটা 5, 5 20 কত? 100। আর সূত্র দিয়ে যদি করো, সূত্র দিয়ে তো হচ্ছে গিয়ে তোমাকে দেখাইলাম, ত্রিভুজের অংশটুকু তো সূত্র দিয়ে দেখাইলাম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই যে বর্গের টুকু দেখাই সূত্র দিয়ে কিভাবে বের করবা? এটা তো সমবেগ, তাই না? যেহেতু এই যে বিসি অংশে বেগের পরিবর্তন হয় নাই, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। তোমার টাইম ভি কত ছিল? এখানে 20 ছিল। টাইম কত? 10 থেকে 20। আচ্ছা, ভি কি 20 ছিল? হ্যাঁ। তাহলে এখানে এটা কত চলে আসে? এখানে এটা চলে আসছে হচ্ছে গিয়ে 10। তাহলে এটা এটা তো একাই 200 মিটার চলে আসে। তাহলে তো আগের একটা আছে, তো এই ক্ষেত্রফল দিয়ে করতে গেলে একটু ঝামেলা চলে আসতেছে। দাঁড়াও দাঁড়াও একটু চিন্তা করি। 0 থেকে তাহলে কি এটা আমাদের 0 মিটার হবে ক্ষেত্রফল দিয়ে? ক্ষেত্রফল তো 0 মিটার জীবনে হবে না। তাহলে বেগ হচ্ছে আমাদের 20, এটা তো ঠিক আছে। টাইমও আমাদের হচ্ছে গিয়ে 10 থেকে এই যে এই পর্যন্ত। বেগের মান 20 আছে, ইজ ইকুয়াল টু ভিটি আমরা যদি ধরি, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি, বেগ হচ্ছে আমাদের 20, টাইম 10, চলে আসলো 200 মিটার। আবার আমরা যদি সূত্র দিয়ে করি, এস ইজ ইকুয়াল টু ইউ, এটা কত? ভি। তো এখানে একটাই ভি আছে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ ছিল কত ভাই? ইউ ছিল আমাদের 0, ভি ছিল কত? ভি ছিল 20 ডিভাইড বাই 2 ইন্টু টি। টি এর মান হচ্ছে 10, 5 5 20 100। তাহলে এটা চলে আসে আমাদের 300 মিটার। এটা হচ্ছে পুরোটা সূত্র দিয়ে করলাম। হ্যাঁ,
এটা আমাদের 200 না, এটা আসে আমাদের 300 মিটার। এবার আমরা যদি সূত্র দিয়ে করতে চাই তাহলে এটা কি আয়তক্ষেত্র হয় কি? এটা বর্গক্ষেত্র হবে না, এটা আয়তক্ষেত্রই হবে। এটা আয়তক্ষেত্রই হবে, এটা 10 না, এটা 20ই আসলে। হ্যাঁ, এই যে এতটুকু তো আমার হচ্ছে কি 20, এটা আসলে বর্গ না, এটা আয়তই হইছে। তাহলে 20 ইন্টু 200 মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 20, প্রস্থ হচ্ছে কি 10। এতটুকু 10, এটাও 10, এই যে এটা 20, তাহলে এটা 200 হবে, 300 মিটার হবে। আমি শুরুতে ভুল করছি, ঠিক আছে? আগের 100, এখনকার 200, 300 মিটার। তাহলে দুইটাই ক্ষেত্রফল দিয়ে করে দেখাইছি, কিন্তু ক্ষেত্রফল দিয়েই করে দেখাইছি। এটা 200 আসছে, আর আগের এই যে ত্রিভুজের ক্ষেত্রফল 100 আসছিল, তাহলে দুইটা যোগ করলে 300 হয়। তাহলে উত্তরটা আসলে 300 মিটার হবে, 200 মিটার না। তাহলে এটা সঠিক উত্তর হবে 1 ও 2। হ্যাঁ, সঠিক উত্তর হবে 1 ও 2। এটা হচ্ছে কি আমাদের ক নাম্বারটা। এবার চলো আমরা হচ্ছে যাই পরবর্তীতে। হ্যাঁ, এই প্রশ্নটা আছে। আচ্ছা, আমি কি হাইড করি নাই? লেখা তো মনে হয় আমার মাথার উপরেই চলে আসছে। দেখো, চিত্রে একটা গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হয়, যে চিত্রে ও তথ্যের আলোকে প্রশ্নই নাই, এখানে প্রশ্নই নাই। চিত্রে এবি গাড়ির গতিবেগের প্রকৃতি কিরূপ? এবি প্রকৃতি জানতে চাইছে। এবার লেখচিত্রের বিভিন্ন অংশ জানতে চাইছে। বিসি অংশের গাড়িটার 0, এবি অংশের ডাল 2, প্রথম পূর্ণসংখ্যার গাড়ির ত্বরণ 0 হবে। চিত্রে একটা গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হয়েছে। এবি অংশটা কি? এবি অংশ হচ্ছে কি এটা, এবি অংশটা সমত্বরণ, বিসি অংশটা সমবেগ, বিসি অংশটা সমবেগ। তাহলে বলছে এবি অংশের গাড়ির গতিবেগ এটা সমত্বরণ হবে, এটা হবে ক নাম্বার। এখানে বলছে যে বিসি অংশটা সমবেগ ছিল, বিসি অংশটি গাড়িটির বেগ 0 মিটার পার সেকেন্ড হবে। গাড়িটার বেগ তো আর 0 মিটার পার সেকেন্ড না রে ভাই, ত্বরণ 0 মিটার পার সেকেন্ড হবে। কারণ দেখো, এই যে তোমাকে ফাঁদে পা ফেলাইছে, বুঝছো? ত্বরণ 0 হবে, ত্বরণ নাই, কারণ সমবেগে ত্বরণ থাকে না। কারণ দেখো, বিসি অংশের আমার আসলে ত্বরণটা কত, এই যে বেগটা কত, বেগটা 30 না, বেগটা তো 30, ত্বরণে না 0 হবে, কারণ সমবেগে ছিল। তাহলে 1 নাম্বারটা যে সঠিক না এটা আমি জেনে গেছি। আর যেহেতু 1 সঠিক না, আমার অপশনে শুধু 1 শুধু 2 নেই, তার মানে আন্দাজে আমি বলতে পারি এখানে 2 3 সঠিক হবে, আমার আর বাকিগুলো করা লাগবে না। ঠিক আছে, তোমরা চাইলে করে দেখতে পারো, বাট আমি তো আর করবো না, কারণ আমি তো মজা পেয়ে গেছি যে আমি যেহেতু প্রথমটা ভুল, তার মানে কি হবে, বাকি দুইটা সঠিক হবে। ঠিক আছে, তো বিসি অংশে গাড়িটার বেগ 0 না, বিসি অংশে গাড়িটার ত্বরণ 0 হবে। এটা যদিও মানে তোমাদের এটা হবে আমাদের 2 ও 3 সঠিক হবে। এবার তোমরা বের করে নিবা 2 ও 3 সঠিক কিনা। আচ্ছা, এইখানে বলছে যে গাড়ি না, হ্যাঁ, কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হবে? কত সময় পর? এটা এই নরমাল সূত্র, v = u + at। এটা কেমনে বুঝবা? দেখো, আমার কাছে v দেওয়া আছে, আমাকে u দেওয়া আছে, আমাকে হচ্ছে গিয়ে a দেওয়া আছে, কিন্তু t নাই। তাহলে এই যে সূত্র, v কত বলছে স্থির বস্তু, স্থির বস্তু তাহলে u 0, a কত 2, t জানা নাই। v কত বলছে 20 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়, তাহলে 20, তাহলে এটা হচ্ছে আমার t = এটা হবে 10 সেকেন্ড। ঠিক আছে, এটা হবে 10 সেকেন্ড। তুমি অঙ্ক না পারলে আগে দেখে নিবা, এটা হবে lt ইনভার্স 2। ত্বরণের মাত্রা, বেগের মাত্রা, সরণের মাত্রা, এগুলো সব মুখস্থ রাখবা। একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর এত মিটার হয়, গাড়িটার মন্দন কত? তাহলে মন্দন বের করতে হলে v - u / t, এবং মন্দনটা কিন্তু মান মাইনাসে আসবে, কিন্তু যখন মন্দন বলবে তখন কিন্তু তুমি মাইনাস একটা দাগাবা না। তোমাকে যদি বলে যে ত্বরণ কত, আমরা চলো আগে ত্বরণটা বের করি। a = v - u, b কত হইছে 20 মিটার পার সেকেন্ডে হ্রাস পেয়ে 4 এ আসছে, তাহলে বিটা 4, আগে ছিল কত 20, টাইম কত 4 সেকেন্ড। হ্যাঁ, তাহলে -16 / 4, তাহলে -4 মিটার পার সেকেন্ড। তোমাকে যদি বলতো ত্বরণ কত, তাহলে তুমি দাগাইতা -4, কিন্তু তোমাকে বলছে মন্দন কত, মন্দন মানেই ঋণাত্মক ত্বরণ, তার মানে এবার হবে শুধু 4 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমরা শুধু 4টা দাগাবো। অনেকেই এখানে -4টা দাগাবে, এই ভুলটা করা যাবে না। ইভেন সিকিউ লেখার টাইমেও তোমাকে যদি বলে যে মন্দন নির্ণয় করো, তুমি ফার্স্টে লিখবা যে সুতরাং ত্বরণ a = এত আসছে, কারণ মাইনাসটা এত। কিন্তু যখন লিখবা যে মন্দন, তখন আর মাইনাসটা লিখবা না, কারণ মন্দন মানেই ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, ও অলরেডি দোষী, তুমি ওকে আর কি শাস্তি দিবা? সেই কাজটা হচ্ছে করবা না। পরবর্তীতে যদি আমরা যাই, যে পরবর্তীতে আমরা আসলে কোনটা সলভ করতে চাই, মন্দনের একক কোনটা? মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ডই, ত্বরণের একক যা, মন্দনের একক তাই। দেখো, চিত্রের এপি রেখার ঢাল হচ্ছে কি? এপি রেখার ঢাল, এপি রেখা দিয়ে কি বোঝাচ্ছে ভাই? বেগ আর সময়, তাহলে এটা সুষম ত্বরণ আসলে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে সাথে আমার বেগটা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা সুষম ত্বরণ বা সমত্বরণ, একই কথা।
মন্দনের একক কোনটি? ত্বরণের একক যা, যে একটু আগে বললাম, মন্দনের একক তা মিটার পার সেকেন্ড। দূরত্বের একক যা, সরণের একক তা। সমত্বরণে চলন্ত বস্তুর লেখক কোনটি? এই যে একটু আগে তোমরা এরকম একটা গ্রাফ দেখছিলে না সমত্বরণের, এই যে এই গ্রাফটা তোমাকে বলছে যে এপিটা কি বুঝায়, এপি রেখার ঢালটা, তো এটাই হচ্ছে সেই সমত্বরণ। তো তোমাকে একই প্রশ্ন ঘুরাই দিছে, ঠিক আছে? তো এটা আমাদের ক নাম্বারটা হবে। দেখো ধরো এরকম একটা গ্রাফ আছে ভি টি, যদি সমত্বরণ বলে এরকম যাবে, আবার ভি টি যদি সুষম বেগ বা সমবেগ বলে তাহলে এরকম যাবে, ঠিক আছে? আবার ধরো যদি সমবেগের গ্রাফ দুইটা হবে, একটা হবে এরকম, আবার যদি বলে তোমাকে সুষম বেগ তাহলে এস টি এরকমও হইতে পারে। আশা করি বুঝতে পারছো। এবার আসো সমত্বরণে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ কোনটি? এই যে এইটা, অনেক, এটা 3 ভাবে আসলো, দেখছো? সেম প্রশ্ন 3 ভাবে আসছে। একটা গাড়ির বেগ যথাক্রমে এত 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 হারে বাড়ছে, এই ক্ষেত্রে গাড়িটা চলছে কিভাবে চলছে? একবার 0.4 বাড়লো, আবার 0.8 বাড়লো, অর্থাৎ 0.4 করে করে বাড়তেছে, দেখছো? হার কিন্তু একই, তার মানে প্রতি ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার আমার সমান, তার মানে গাড়িটা সুষম ত্বরণে চলতেছে। এই যে তুমি নিজেই হিসাব করো, একবার ছিল কি 0.4, পরে হয়েছে 0.8, মাঝখানের পার্থক্য কত? বেগে 0.4, আবার হয়েছে 1.2, তাহলে এখানেও বেগের পার্থক্য কত? 0.4, আবার হয়েছে 1.6, বেগের পার্থক্য কত? 0.4, অর্থাৎ একই হারে বাড়তেছে, বাড়ার হারটা কি একই, তাহলে এটা কি আমরা বলতেছি কি? সুষম ত্বরণ। লেখচিত্র প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে? সুষম ত্বরণে বা সমত্বরণে চলছে। সুষম ত্বরণে সমত্বরণ আছে, তাহলে আমরা সমত্বরণ দাগাবো, একই কথা। বাইরে ভাই এটাই বারবার ঘুরে ফিরে আসতেছে। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে 4 সেকেন্ড হলে গাড়িটার ত্বরণ কত হবে? এই ত্বরণটা দিবা -4, দেখছো? ওখানে তোমার কাছে চাইছে মন্দন কত, এখানে বলছে ত্বরণ কত, তো আমরা এটা আগেই বের করছি। ত্বরণ যদি বলে তাহলে -4 হবে, যদি মন্দন বলে 4 হবে, সেটা একটু শিওর থাকবে। একই বোর্ডে সেম জিনিস, বছর চেঞ্জ হয়। এই যে, তো আমরা কুইজে এই টাইপের ম্যাথ হচ্ছে আপনাদেরকে দিছিলাম, আল্লাহর রহমতে আপনারা সবাই ভুল করছেন, কেউ পারেন নাই, কেউ পারছিল। 83% হচ্ছে ভুল আনসার করছে, ঠিক আছে? বাকি যে 17% কারেক্ট আনসার করছে, তাদের মধ্যে আমি নিজেই ছিলাম 2 ভোট দিছি, 2 আইডি থেকে, 2 ইমেল আইডি থেকে। তো এগুলো একটু তোমাদেরকে বুঝাই। স্থির অবস্থান থেকে মানে ইউ ইজ ইকুয়াল টু 0, সমত্বরণে মানে ত্বরণের মানটা চেঞ্জ হয় না, এটা আমার ধ্রুবক। চলমান বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক? এখন এখানে তোমার সূত্র আছে 2টা, আমরা এক একজনের ক্ষেত্রে এক একটা দেখাবো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটু মনোযোগ দিও, আমি নিজেকে কি হাইড করা আছি? আচ্ছা, আবার একটু দেই। ত্বরণের মান 0, তাহলে 0 হবে। স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে এটি, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এটি। এই যে সমত্বরণে মানে কি? ত্বরণের মান চেঞ্জ হয় না, তার চেঞ্জ হয় না মানে কি? সেটা ধ্রুবক, তাহলে এ ধ্রুবক। তাহলে আমরা ধ্রুবকটা উঠিয়ে দিলে সমানের জায়গায় সমানুপাতিক লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। একটা পাইলাম কোন সূত্র থেকে? এই সূত্র থেকে পাইলাম, এই সূত্র থেকে আমরা এই সম্পর্কটা পাইলাম। এবার আসো আমরা আরেকটা কাজ করি। S is equal to ut plus half at square, আমাদেরকে কি বলছে? স্থির অবস্থান না, তাহলে u 0, এখানে আছে half at square। এখন চিন্তা করো সমত্বরণ মানে কি? ত্বরণের মানটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি ত্বরণটা ধ্রুবক, কারণ ত্বরণের মান যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে সেটা আনচেঞ্জ, সেটা ধ্রুবক। আর এখানে হাফও ধ্রুবক, আবার এও ধ্রুবক। হাফ তো একটা ধ্রুবকই, হাফ তো আর 3.5 না, চাঁদে গেলে এটা 6 হয়ে যায় না, তাই না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি সমান চিহ্নটা উঠাই দিয়ে সমানুপাতিক লিখতে পারি। কখন? যখন আমরা ধ্রুবকগুলোকে লিখবো না, s সমানুপাতিক টি স্কোয়ার। এটাকে উল্টাভাবে লিখতে পারি টি রুট এস, এভাবেও লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা পাইলাম, ঠিক আছে? এই জিনিসটা পাইলাম। এবার আসো আমরা আরেকটা দেখি ভি এর সূত্র থেকে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে আমরা লিখতে পারি ওই যে স্থির অবস্থান, তাহলে 0, 2as, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এখন কি 2 ও ধ্রুবক আর a তো ধ্রুবক, কি কারণ সুষম ত্বরণ বলছে, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক s। সমানুপাতিক কেন দিলাম? ধ্রুবকগুলোকে উঠাই দিছি, তাহলে ভি সমানুপাতিক রুট ওভার s। এটা হচ্ছে কি আমরা প্রমাণ করতে পারলাম কার থেকে? এই যে এনার থেকে, এটাকে প্রমাণ করতে পারলাম। তাহলে দেখো তো তোমার এখানে কোনটা আছে? তোমার এখানে আছে হচ্ছে গিয়ে ভি সমানুপাতিক রুট এস, খ নাম্বারটা হবে আনসার। 3টার এইটা আছে। তো এই জিনিসগুলা তোমরা একটু মুখস্থ করে ফেলবা। কখন? স্থির অবস্থা হতে
সুষম ত্বরণে বা সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা। এইবার আসো আমি তোমাদেরকে অঙ্কগুলা দেই। ভি সমানুপাতিক টি, এস সমানুপাতিক টি স্কোয়ার, এগুলা দিয়ে হ্যাঁ কিভাবে অঙ্কগুলা করবা। সূত্রগুলো তো কিভাবে আসছে দেখাইছি, এবার এগুলো মুছে দিই। কি কি সূত্র পাইছিলাম? ভি সমানুপাতিক টি, এস সমানুপাতিক টি স্কোয়ার এবং ভি সমানুপাতিক রুট এস। আমি যে প্রশ্নটা দিছিলাম স্থির অবস্থা হতে সমত্বরণে চলমান বস্তুর 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি এবার বলো তো। আমার এখানে কি কোনো ত্বরণ লাগে অঙ্ক করতে? অতিক্রান্ত দূরত্ব বের করতে কোনো ত্বরণ লাগে না, এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করে ফেলবো। এস সমানুপাতিক টি দেওয়া আছে কত 3, 3 কে স্কয়ার করে ফেলবো, তাহলে এস এর মান কত আসবে? এস এর মান আসবে 9 মিটার। আমার উত্তর হবে 9 মিটার। অনেকেই 3 মিটারই দাগাইছিল। এবার ধরো সেম প্রশ্ন আমি তোমাকে দিলাম, স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান বস্তুর 3 মিটার পরে বেগ কত, বা 9 মিটার পরে বেগ কত। তাহলে কি করবা? তুমি জানো বি সমানুপাতিক রুট এস, তোমাকে বলছে 9 মিটার পরে বেগ কত হবে, বা 9 মিটার অতিক্রান্ত দূরত্ব পরে বেগ কত হবে। তুমি সিম্পলি জাস্ট এখানে 9 বসাই দিলে দেখবা ভি এর মান তোমার 3 চলে আসলে। আবার এইখানে দিল তোমাকে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান বস্তুর 2 সেকেন্ড পর প্রাপ্ত বেগ কত। তাহলে তুমি জানো বি সমানুপাতিক টি, তার মানে 2 সেকেন্ড বাড়াইছো, তাহলে বেগও কি হবে? 2 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, আশা করি আমরা পারলাম। তো এখান থেকে এমসিকিউ আসে, তোমরা বলো আল্লাহ ভাইয়া এর মান তো নাই, এস এর মান তো নাই, বি এর মান তো নাই। মান লাগে না যদি তুমি এগুলা পারো। তো এই বেসিক গুলো তোমাদেরকে তোমাদের টিচাররা অনেকেই শিখান না, অনেকেই টিচাররাই বা অনেকেই তোমরা জানো না, যার কারণে আমরা আসলে ফিজিক্স পারি না ভালোভাবে। ঠিক আছে, কারণ অলওয়েজ সাজেশন পড়ে আসি। এবার দেখো স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তু প্রথম 10 সেকেন্ডে S1 দূরত্ব এবং পরের 10 সেকেন্ডে S2 দূরত্ব অতিক্রম করলে S1 ও S2 এর মধ্যে সম্পর্ক কি? প্রথম 10 সেকেন্ডে কি বলছে? প্রথম 10 সেকেন্ডে S1 দূরত্ব অতিক্রম করে, পরের 10 সেকেন্ডে S2 দূরত্ব অতিক্রম করে। তাহলে দুটার মধ্যে সম্পর্ক হবে কি? পরের 10 সেকেন্ডে S1 ও S2 এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা কি টাইপের প্রশ্ন অ্যাকচুয়ালি? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু, আরে একটু আগে তোমাদেরকে শিখে এসে এখন বলতেছে কি হয়, দেখছো? এই যে U0 সুষম ত্বরণ মানে কি? সুষম ত্বরণ চলমান বস্তু প্রথম 10 সেকেন্ডে টি আছে আর এস আছে, টি আছে আর এস আছে, সম্পর্কটা কি বলতো? এস সমানুপাতিক টি স্কয়ার। আমি কি মুছে দিয়েছি লেখাগুলা? আমি কি মুছে দিয়েছি? হ্যাঁ, লেখাগুলো তো আমি মুছে দিয়েছি। এই যে এখানে আমরা একটু আগে প্রমাণ করছিলাম না, এস সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এখান থেকে বের করবো, তোমাকে কি দেওয়া আছে খোকন? টাইম দেওয়া আছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে তুমি 10 সেকেন্ড বাইর করো এখান থেকে। তাহলে এটা দূরত্ব এস সমানুপাতিক যেটা কত হবে বলতো? এটা হবে আমাদের 100। ঠিক আছে, এটা হবে আমাদের 100। তো বলছে যে S1 এর মধ্যে পরের 10 সেকেন্ডে S2 অতিক্রান্ত দূরত্বটা আসলে কত হবে। তো সেটা হবে আমার আসলে আরো 3 গুণ হয়ে যাবে। তাহলে এটা S2 ইজ ইকুয়াল টু এটা হবে 3S1। ঠিক আছে, তো পরবর্তী 3 সেকেন্ডে যদি তুমি করো, পরের 10 সেকেন্ডে মানে 20 সেকেন্ডও হয়ে গেল, তখন এটা হয়ে যাবে তোমার কত? S সমান 20 স্কয়ার। ঠিক আছে, 20 স্কয়ার এরকম হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার, আমি টোটাল টাইমটা তুমি যোগ করো। শোনো, তোমাকে আমি প্রশ্নটা বুঝাই, অনেকের জন্য বুঝতে ঝামেলা হতে পারে। আমি একদম ভেঙে তোমাকে করাই দিচ্ছি। তোমাকে বলছে যে এইখান থেকে তুমি চিন্তা করো না, আরে সবুজ দিয়ে বোঝা যাবে না, প্রশ্নটা অনেকের বুঝতে ঝামেলা হতে পারে, এই জন্য আমি করতে গিয়ে করলাম না। এখানে ছিল, এখান থেকে তুমি এখানে আসছো 10 সেকেন্ডে, তোমার অতিক্রান্ত দূরত্ব কত? আবার এখান থেকে এখানে আসছো 10 সেকেন্ডে, তোমার অতিক্রান্ত দূরত্ব কত? এখন টাইম দেওয়া আছে, দূরত্ব তো আমরা জানি না। তো আমরা তো জানি যেহেতু স্থির অবস্থান এবং সুষম ত্বরণ, তাহলে আমরা কি মেরে দিতে পারি? এস সমানুপাতিক টি স্কয়ার মেরে দিতে পারি। তাহলে টিটা কত? 10 স্কয়ার। তাহলে এটা আমাদের এসটা কত চলে আসলো? 100 মিটার চলে আসলো। এখন আমরা করব কি, এই 10 সেকেন্ড পরবর্তীতে আমরা একসাথে হিসাব করে ফেলবো, এই দুটোকে আমরা একসাথে হিসাব করে ফেলবো। তাহলে আমাদের একসাথে হিসাব করলে টাইম যেটা কি 20 সেকেন্ড না, যোগ করে ফেললাম। তাহলে 20 সেকেন্ড যদি হয়, তাহলে এখানে আমরা 20 স্কয়ার দিলে আমাদের এস এর ভ্যালুটা চলে আসে 400। কিন্তু খোকন তোমাকে বলছে যে এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে কি আমাদের S1, এই দূরত্বটা কত আর এই S2 দূরত্বটা কত, এটা আমাদেরকে জানতে হবে। এখন S1 তো 100 মিটার, S1 100 মিটার, আর পুরাটা কত মিটার? পুরাটা 400 মিটার। এই যে পুরা 20 সেকেন্ড দিয়ে আমরা 400 মিটার বের করছি না, তাহলে 400 থেকে 100 যদি বাদ দেই, তাহলে S2 আমার কত আসে? S2 আসে আমার 300 মিটার। তার মানে আমরা বলতে পারি S2 ইজ ইকুয়াল টু 3S1, কারণ S1 ছিল আমাদের 100 মিটার, তাহলেই তো আমাদের 300 মিটার চলে আসে। এই যে 300, এই যে S2 300। বুঝছো? আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। যদি না পারো তাহলে চলো আমি তোমাকে অঙ্কর মতো থাকুক উপরের অংশটুকু জাস্ট আবার বুঝাই, তাহলেই হচ্ছে গিয়ে তুমি বুঝতে পারবা। আর যদি না বুঝতে পারো বারবার রিপিটেডলি দেখো, কোনো সমস্যা নাই। এরপরেও যদি না বুঝতে পারো, কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন, সায়েন্স বেকারির ফেসবুক গ্রুপ তোমাদের জন্য ওপেন, তোমরা সেখানে আস্ক করতে পারো। ধরো এখানে তুমি ছিলা, 10 সেকেন্ড পরে তোমার অতিক্রান্ত দূরত্ব S1,
কিন্তু সেই S1টা কত আমি জানি না। তারপরে তুমি এখানে আসছো, তোমাকে বলছে পরবর্তী 10 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্বটা কত হবে। তুমি এখানে ছিলে 10 সেকেন্ড পরে এখানে আসছো, পরবর্তী 10 সেকেন্ডে কত হবে। তো আমরা ফার্স্টে S1টা বের করলাম কিভাবে, এই সূত্র দিয়ে 100 আমরা বের করলাম। পরবর্তী 10 সেকেন্ডটা বের করার জন্য আমরা কি করলাম, আমরা পুরাটা নিছি, এই 10 সেকেন্ডও নিছি, এই 10 সেকেন্ডও নিছি, অর্থাৎ আমরা পুরাটা নিয়ে নিছি যে প্রথম আর শেষ 10 সেকেন্ড পুরার 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 মিটার। তার মানে এই পুরা 400 মিটার থেকে আমি যদি এই S1টা বাদ দেই, অর্থাৎ 100 মিটারটা বাদ দেই, তাহলে তো আমি S2 300 পেয়ে গেলাম। এই সেই S2 আমি এখানে বের করলাম। তাহলে আমার S1 কত ছিল, S1 ছিল 100, S2 কত ছিল, S1 হচ্ছে গিয়ে S2 হচ্ছে 300। তাহলে আমি S1 যদি 100 হয়, S2 যদি 300 হয়, আমরা কি বলতে পারি না S2টা S1 এর 3 গুণ, তার মানে S2 = 3S1। ঠিক আছে, তো তাহলে এটাই হবে। তো আশা করি এটা তোমরা বুঝছো। এবার দেখো উপরের চিত্রে ও এই অংশে গাড়ি সমান্তরালে চলছে, এই অংশে গাড়ি সমান্তরালে চলছে, এই বি অংশে গাড়ি কিন্তু 50 মিটার, এটা দেখতে হবে, টাইম লাগছে আমাদের, হ্যাঁ এটা 50 মিটার, ঠিক আছে। S = VT, তো V কত দেখো তো, V এখানে AB অংশে 10 আছে, তাহলে সরি হ্যাঁ এটা 10 আছে, আর T কত, AB অংশে এখান থেকে এতটুকু 5 থেকে 10 5 সেকেন্ড টাইম, তাহলে এটা আমাদের 5 সেকেন্ড টাইম যদি হয়, তাহলে এটা হবে আমাদের কত বলো তো। ওকে, ওয়ান অফ মাই স্টুডেন্টস ইজ কলিং মি, তাহলে এটা হবে 50। ওকে, 50 মিটার। ও এই অংশে গাড়িটি সমবেগে চলে, ওই অংশে গাড়িটা সমবেগে চলে না, তো এটা হবে 1 ও 2 সমত্বরণে চলে হবে। গাড়িটার ত্বরণ কত, কোন গাড়িটার কোন অংশে ত্বরণ বের করবো ভাই, পুরো অংশটারই তোমাকে ত্বরণ বের করতে বলছে, তো এটা পুরোটা হচ্ছে কি তুমি করবা। ও গাড়িটার ত্বরণ কত, দেখি পুরো অংশের ত্বরণ বের করবো, কোনো অংশ তো আমাকে স্পেসিফিক করে দেয় নাই যে ও এ থেকে, এবি থেকে এবং বিসি থেকে, প্রতিটা অংশের ত্বরণ হচ্ছে আমাকে ধাপে ধাপে করতে হবে, আর না হলে আমি জাস্ট শুরুটা শেষেরটা নিয়ে করতে হবে। A = V - U / T। তো আমার এখানে V কত আছে, V0 আছে, এটা অ্যাকচুয়ালি করা যায় না এইভাবে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, হাইয়েস্ট থেকে আমি লোয়েস্টটা বাদ দিতে পারি। তো হাইয়েস্ট বেগ হচ্ছে 4, লোয়েস্টটা হচ্ছে গিয়ে 0। টাইম আমার কত, টাইম হচ্ছে গিয়ে আমি এখানে ধরবো এই 0 থেকে 4 এর মধ্যে আমার টাইম ছিল কত সেকেন্ড, 0 থেকে 10 সেকেন্ড ছিল। তাহলে এটা নরমালি ওই অংশেরই চাইছে, বাট তোমাকে স্পেসিফিক করে দেয়নি হুদাই কনফিউজ করার জন্য। তাহলে এটা হবে 0.4, ঠিক আছে, কারণ যেহেতু জজ দিয়ে ভাগ করছে 0.4 কি আছে, যাই হোক এটা হয়ে গেছে। আমি ভাবছি কি প্রশ্নে ভুল নাকি। সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। এখন সুষম বেগ কোনটা, সুষম বেগ মানে হচ্ছে সমবেগ, এই এবি অংশটাই হচ্ছে তোমার সুষম বেগ, যেখানে তোমার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, তাই না, বেগ হচ্ছে 4 আর টাইম হচ্ছে 10 থেকে 20, মানে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 40 মিটার হবে অতিক্রান্ত দূরত্ব। গাড়ির অতিক্রান্ত দূরত্ব 40 মিটার, এটা মুখে হয়ে গেছে। তারপরে উপযুক্ত, এগুলো পারবা, এগুলো অনেক করাইছি, সেম টাইপের অঙ্ক করলে তোমরা হুদাই ক্লাস বড় হয়, ক্লাস দেখো না, মাঝখান দিয়ে আমার কষ্ট। এবার দেখো এখানে দেখো যে স্থির অবস্থান থেকে একটা ট্রেন 20 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্ব অবস্থিত একটা পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তো এটা হচ্ছে আমাদের অপশনই নাই, এটা মানে হয়তো অপশনটা আমি তুলতে ভুলে গেছিলাম। তো এটা এই সূত্র দিয়ে আর কি করতে হবে, V² = U² + 2AS। তো এই V দিয়ে তোমরা হচ্ছে এবার অঙ্কটা করে ফেলো। U² কত, এই যে 20² প্লাস কই এটা 250 মিটার, 2 × A স্থির অবস্থান থেকে, আচ্ছা দুঃখিত, এটা ত্বরণ ছিল, 20টা তো আমার ত্বরণ ছিল, ইউটা তো 0 ছিল, স্থির অবস্থান থেকে না, তাহলে এটা √, আচ্ছা এখানে স্কয়ারটা হবে না কারণ আমি রুট দিয়ে দিছি 2AS, তাহলে এটা তো পুরাটাই 0 কারণ ইউ আমার এই যে স্থির অবস্থান, দুঃখিত এই যে স্থির অবস্থান, তাহলে এর মান কত, এর মান হচ্ছে গিয়ে আমার 20, এস এর মান কত, এস এর মান হচ্ছে 250 আর 20 2 500 × 20 প্রায় তোমার 10,000 চলে আসবে। তাহলে এখান থেকে 10,000 আসলে তোমার এটা হবে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা উত্তর হবে 100 মিটার পার সেকেন্ড। নিচের কোনটি সঠিক, V² = 2S, এটা কি সঠিক, এটা সঠিক না। V = ST, এটাও সঠিক না। হাফ AT² হবে, T = U/P, এটা সঠিক হইতে পারে। দেখো তো U + V / 2, এটা হয়তো, তাহলে T টাকে তুমি নিয়ে আসলে এই পাশে, S টাকে নিয়ে গেলে এই পাশে, তাহলে U + V / 2 এটাই হচ্ছে কি থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে কোনটা সঠিক হবে বলো তো, এটাও তো আসলে সঠিক হয় না। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দেখো প্রথমে সূত্রটা দিছে V = ST না, S = যদি V হয় তাহলে V = হবে S/T, তাই না, তার মানে প্রথমটা যে সঠিক না এটা আমরা বুঝলাম।
তারপরে 2 নম্বরে দেখো s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে, কিন্তু এখানে কি স্কোয়ারটা আছে, স্কোয়ারটা নাই, তাহলে 2 নম্বরটাও সঠিক না। 3 নম্বরে দেখো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমার যদি এটা স্থির অবস্থান হয় তাহলে 2as টা হওয়া পসিবল, এটা একটা পসিবল হইতে পারে যদি মানে ইউটা 0 হয়, তবে এটা আমি এখনো শিওর না, আমাকে অপশন 4টা দেখতে হবে। অপশন 4-এ যদি আমি যাই s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি, এই পাশে যদি টিটা চলে আসে তাহলে এটা হবে 1/t, এসটা যদি ওই পাশে যায় তাহলে এটা নিচে 2s হবে, তাহলে এটাও আসলে মিলে না। ঠিক আছে, তাহলে 4 নাম্বারটা যেহেতু হবে না, মানে মনদের ভালো হচ্ছে আমার অপশন গ, তাহলে অপশন গটা আসলে কারেক্ট। এরকম পাইলে ইউটাকে হচ্ছে কি 0 ধরে বসাই দিবা। নিচের কোন সমীকরণটি সঠিক, তো এটা তোমরা সবাই জানো, এটা হবে আমাদের সঠিক হবে। ঠিক আছে, এটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাকে মডিফাই করে আসছে। ইউ স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এদিকে 2s পড়ে থাকে, তাহলে 2a-টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে 2a-টা এদিকে, এদিকে s, তাহলে দেখো তো চিনতে পারো কিনা, এই যে এইটা। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভাই খালি মাইনাস হবে, শেষ। প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে, এস রে আগে এস লিখতে, এখন লিখবা এইচ, এ রে লিখবা জি, এটাই। আর নিক্ষিপ্ত বস্তু মানে উপরের দিকে মারতেছো, তাহলে এগুলো সব মাইনাস হবে। তাহলে সূত্রগুলো কি হবে, বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্র তাহলে কোনটা হয়, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই যে এইটা। তারপরে দেখো এই সমীকরণে ইউটি এর মাত্রা কোনটি, ইউর মাত্রা হচ্ছে গিয়ে আমাদের মনে রাখতে হবে ইউর মাত্রা কি, ইউ হচ্ছে বেগ, এলটি ইনভার্স 1, বেগের মাত্রা এলটি ইনভার্স 1, আবার টি আছে ইউটি, ইউর মাত্রা এইটা, টি এর মাত্রা কি, টি এর মাত্রা টি, তাহলে টি আর এই টি ইনভার্স কাটা, কারণ এলটি ইনভার্স 1 মানে কি, এলটি ইনভার্স মানে হচ্ছে এল বাই টি, আর তাহলে টিটা এখানে গুণ অবস্থায় আছে, এই যে টিটা, তাহলে এই টি কাটা, শুধু এল থাকবে, তাহলে এটা হবে এল। দেখছো, এই ধরনের কিন্তু আমাদের, তোমাকে কি আইডিয়া দেয়, তোমাকে খালি ইউটি দিবে এরপরের থেকে, তোমাকে এম এ দিতে পারে না, এম এ দিতে পারে না, বলেরটা দিতে পারে না, বলের মাত্রা দিতে পারে না, ডিরেক্টলি তোমাকে বলবে যে বলের মাত্রা কত। এখন বলের মাত্রা তুমি মুখস্থ করো না, এখন এটা না বলে বলতে পারবে এম এর মাত্রা কত। আদতে উত্তর কিন্তু একটাই, এই জন্য কাজের মাত্রা, বলের মাত্রা, ক্ষমতার মাত্রা, ক্ষমতার একক, বলের একক, কাজের একক, শক্তির একক, এগুলো সবগুলো মুখস্থ রাখবা। আর মাত্রা কিভাবে বের করতে হয় অধ্যায় 1-এ কিন্তু দেওয়া আছে, আমিও এখানে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি, এগুলো আর করাবো না, এগুলো অনেক করাইছি, এবং এই টাইপের প্রশ্ন আসে। একজন খেলোয়াড় একটা বলকে 27 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়লে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে, বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে, এটা আমরা এইভাবে বের করি। দেখো এই সর্বোচ্চ উচ্চতা আমরা বের করি h ইজ ইকুয়াল টু 2u বাই জি, সর্বোচ্চ উচ্চতা সূত্র তোমরা এভাবে মনে রাখতে হবে। এটা কিভাবে আসছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত হয়, আচ্ছা এটা এইটা না, দুঃখিত আমি সূত্রটা ভুল লিখছি। দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা হবে ইউ স্কোয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতায় একটা জিনিস চিন্তা করো, সর্বোচ্চ উচ্চতায় আমার বেগ কত, 0, কারণ উচ্চতা যদি আরো থাকতো তাহলে তো আরো উপরে উঠতো, মানে বেগ যদি আরো থাকতো তাহলে তো আরো উপরেই উঠতো, বেগ নাই দেখেই তো আবার নিচে নামা শুরু করে, তার মানে সর্বোচ্চ এতটুকু উঠতে পারছে, আর এই জায়গাটা ওর বেগটা হয়ে গেছে 0, তাহলে আমরা এখানে 0 লিখবো, ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন মাইনাস 2gh কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এইচটাকে আমরা এই পাশে রাখলাম, তাহলে ইউ স্কোয়ার বাই 2g আমরা লিখতে পারি। তাহলে এই ইউ স্কোয়ার বাই 2gটাই হচ্ছে কি আমার সর্বোচ্চ উচ্চতার সূত্র। তোমার সিকিউতে যখন এসব আসবে, আমি যেভাবে সূত্রটা প্রমাণ করলাম সেইভাবে সূত্রটা প্রমাণ করে তারপরে তুমি হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g লিখবা। যদি ডাইরেক্ট লিখো তোমার 1 বা 2 নাম্বার কেটে দিতে পারে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তুমি কেমনে করছো ডাজেন্ট ম্যাটার, আনসার হইলেই হইছে। তাহলে ইউ কত, 27 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় কি বলছিলাম, 3.6 দিয়ে ভাগ দিবা, তাহলে 3.6 দিয়ে ভাগ দিবা কাকে, 27 কে, 3.6 দিয়ে ভাগ দিলে আসে 15/2, 7.5 হোল স্কোয়ার, 2g মানে কি 19.6, অর্থাৎ 9.2 কে তুমি তাহলে 19.6 দিয়ে যদি আমি ভাগ করি, আমার এটা আসছে 2.866 একটা প্রায়। খাড়া উপরে দিকে ছুড়লে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে, তাহলে 7.5 তাকে স্কোয়ার করলাম ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, আমার এটা আসছে 2.866। তার মানে কি আমাদের এখানে সঠিক উত্তর আসলে নাই, বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে, নাকি 27 কিলোমিটার পার আওয়ারই তো দিছে। তো এখানে সম্ভবত সঠিক উত্তর নাই, কারণ আমার আসলে ভুল হওয়ার চান্স কম। আমি যদি আবার একটু ধরো 27টাকে আমরা ভাঙাইলাম, এটাকে ভাঙাইতে বলছি কিভাবে, 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দিয়ে ভাগ দিবা, বা ডাইরেক্ট এমসিকিউর ক্ষেত্রে 3.6 দিয়ে হচ্ছে ভাগ করে দিবা, তাইলেই হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার বাই, তো এটা যদি বাই 27 হয়
তাহলে প্রশ্ন ভুল আছে। ঠিক আছে, আমার এখানে 27 কিলোমিটার পার হলে প্রশ্ন ভুল আছে। এটার উত্তর আমি যেভাবে বলছি সেটাই হবে, 2 পয়েন্ট সামথিং যেটা আসছে সেটাই হবে। তোমার এখানে অপশনে ভুল আছে। আচ্ছা, আমাদের কি 2.041 আসছিল নাকি? সেটা না, তো আন্দাজে হয়তো তোমরা এটা টাকা দিয়ে আসতে পারো, কারণ কাছাকাছি মান 2 আর 20, কিন্তু এখানে ডাটা অ্যাকচুয়ালি আমাদের ভুল আছে। এবার দেখো, স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? আমরা যে গ্যালিলিও ইয়াতে পড়ছিলাম না, স্থির অবস্থায় হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, বি সমানুপাতিক টি। আবার আমরা এগুলো প্রমাণও করছি ওই যে গতিসূত্রগুলো থেকে। 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে একটু আগে তোমাকে সূত্র বের করে দেখাইছি না, সর্বোচ্চ উচ্চতায় ওঠার, ইউজ করবে যে 2g। তাহলে কত বেগে মারছো? 100 বেগে, তাকে স্কয়ার করে দাও। 2g মানে হচ্ছে 19.6। তো 100 মানে হচ্ছে 10,000, 10,000 100 স্কয়ার, 10,000 কে তুমি 19.6 দিয়ে ভাগ করলে এটা আসছে আমার 510, 510 দশমিক সামথিং আসছে। তো 510টাই হচ্ছে আমরা অপশনে আছে যেহেতু এটাই দেখাবো। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি কোনটা? h সমানুপাতিক t স্কয়ার। ঠিক আছে, পরন্ত বস্তুর সূত্রগুলো আশা করি তোমরা পড়ছো। এই না, দ্বিতীয় সূত্র হচ্ছে b সমানুপাতিক t, এটা তৃতীয় সূত্র, এটা তৃতীয় সূত্র। দুঃখিত, প্রথম সূত্রটা হচ্ছে কি বলতো, মানে দ্বিতীয় সূত্র হচ্ছে কি, যে সময়ের সাথে সাথে মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক হবে, অর্থাৎ b সমানুপাতিক t হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগ কত গুণ বৃদ্ধি পাবে? তো এটা বেগের সাথে হচ্ছে একটা সম্পর্ক আমাদেরকে দিচ্ছে। তো বেগের সাথে সময়ের যে সম্পর্কটা আসে সেটা আমরা কি লিখি বলতো? সেটা আমরা লিখি হচ্ছে গিয়ে আমাদের ওই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগ কত গুণ বৃদ্ধি পাবে। তো বেগের সাথে হচ্ছে এই যে ভি সমানুপাতিক √s আসে। তাহলে বলছে যে 4 গুণ দূরত্বে ছেড়ে দিলে, তাহলে এটাকে তুমি 4 করে দাও, তাহলে বি কত আসবে? 2 আসবে। তাহলে এটা অপশন হবে 2। এই যে তৃতীয় সূত্র থেকে আমরা এটা পাইছিলাম, মনে আছে? তো আশা করি এটা বুঝছো। আমি তো ভেঙে ভেঙে প্রমাণ করে দিয়েছি, উচ্চ দিলে কত বেগে মাটিতে পড়বে। তো এটা হচ্ছে 100 মিটার উঁচু থেকে, এটা h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যখন 100 মিটার উঁচু থেকে ফেলছো তখন ও স্থির ছিল, তাহলে h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখান থেকে তুমি টি বের করবা √2h/g। তাহলে এটা আসবে 200 ডিভাইড বাই 9.8, তারপরে তাকে রুট করতে হবে। 200 ডিভাইডেড বাই 9.8, তারপর তাকে রুট করতে হবে। রুট করলে আসে 4.51। 4.5 কি আছে? আচ্ছা, কত বেগে মাটিতে পড়বে সেটা চাইছে। আরে, তাহলে তো জাস্ট সিম্পলি ওই সূত্রটা বি স্কয়ারের ওইটা, আমি ভাবছি টাইম চাইছে। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু √u স্কয়ার প্লাস, আচ্ছা রুট ভি স্কয়ার তো নাই, তাহলে রুটটা এখানে দিয়ে দিছি, কারণ স্কয়ারটা দেই নাই, কারণ রুট দিয়ে দিছি। আর ইউ যেহেতু শূন্য, এটা হিসাবের বাইরে 2gh। তাহলে এটাকে 2 × 9.8 × h কত? 100 ছিল, এখান থেকে যা হয় সেটাই তোমার আনসার। 2 × 9.8 × 100 রুট করো, এটা আসছে আমার 14√10 মানে 44.27। এটা হবে আমার অ্যান্সার। একটা বস্তুকে জি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে ইহা কত উপরে উঠবে? তুমি যে জি বেগে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে তুমি হচ্ছে যে মানে 1 মিটারই হবে, সর্বোচ্চ কত উপরে উঠবে সেটা জানতে চাইছো। তাহলে ইউ স্কোয়ার বাই 2g। এখন দেখো কত বেগে মারছো? জি বেগে মারছো, তাহলে জি স্কোয়ার বাই 2g। এখন জি স্কোয়ার মানে কি ভাই? এই জি আর এই জি হচ্ছে গিয়ে একটা জি। জি স্কোয়ার মানে কি? জি স্কোয়ার মানে হচ্ছে জি ইন্টু জি, একটা জি কে যে কাটা, তাহলে জি বাই 2 থাকে, তার মানে 9.8 ডিভাইড বাই 2, এটা হবে আমার 4.9। বুঝতে পারছো? 4.9 মিটার। অর্থাৎ এই সূত্রটাতে তুমি ইউর জায়গায় জি বসাবা, তাহলে জি স্কোয়ার আসবে। আর জি স্কোয়ার মানে কি? জি ইন্টু জি, তাহলে একটা জি কাটা থাকে জি বাই 2, জি বাই 2 মানে 4.9। একটা বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আর করাবো না, সূত্র দিয়ে দিছি ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, এটা দিয়ে বের করে ফেলবা। ঠিক আছে, এগুলো ক্লাস বড় হয়, তোমরা পরে ক্লাস দেখো না। মুক্তভাবে পড়ন্ত বস্তু 3 সেকেন্ডে 44.1 মিটার দূরত্ব অতিক্রম করলে 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তো এটা তোমরা বের করবা এইভাবে, এটা ওই ইয়ার সূত্র থেকে আসছে, এস সমানুপাতিক টি স্কোয়ার না, এটা আমরা বের করছিলাম না। তার মানে এস বাই টি ওয়ানটা কি আসে বলো তো? এস বাই টি তুমি নিয়ে আসছো, তো ধরো এটা s1 t1, তাহলে এটা s1 t1 স্কোয়ার সমানুপাতিক, এই পাশে কি থাকে? এই পাশে 1 থাকে বা ধ্রুবক থাকে। তো আমরা যদি এখানে লিখি s বাই t1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি? ধ্রুবক লিখতে পারি। ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হচ্ছে এই অনুপাতটা সব সময় সমান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি s1 ডিভাইডেড বাই t1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু s2 ডিভাইডেড বাই t2 হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু s3 ডিভাইডেড বাই t3 হোল স্কয়ার ইকুয়াল টু ডট 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 ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে এই অনুপাতটা সবসময় সমান। তো আমাদের তো আর 3 4 লাগবে না, আমরা গরিব মানুষ ভাই, আমাদের দুইটা দিয়ে আমরা অঙ্ক চালিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এইবার এখানে আসো যে আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এই s1 এর ভ্যালুটা কত ছিল? s1 এর ভ্যালুটা ছিল আমাদের এই যে 44.1, 44.1, টাইম কত? t1 এর 3, তাহলে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 7 সেকেন্ড, এটা 7 উপরে তোমাকে এখান থেকে s2 এর মান বের করতে হবে। তো এই s2 এর মানটা কত হবে বলো তো? এই s2 এর মানটা হবে আমাদের প্রায় এটা একটু হিসাব করে দেখতে হবে, দাঁড়াও আমি একটু এটা হিসাব করি। আবার এখানে আরেক টাইপের অঙ্ক আসে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর অঙ্ক আসে, যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব কত থাকে। তো ওই জিনিসগুলো হচ্ছে তোমরা মানে করতে হয়। তো এটা যদি আমরা করি, দেখো তোমাদেরকে গুণ করা, এটা 49 আসবে, তো এটার সাথে এটা আর গুণন হবে, তাহলে 40.1 ইন্টু 49, এখানে s2 আর এটা পরে 9 দিয়ে ভাগ হবে, 40.1 ইন্টু 49 ডিভাইড বাই 9, এটা আসছে 240.1 ক নাম্বারটা। হিসাবটা একটু দেখাই দিই, কারণ এটাই প্রথম পাইলাম, যেহেতু এত শর্টকাট মারলে আসলে হবে না। তো এটা তো বুঝছো, যা সূত্রে মান বসাইছি, এই লাইন থেকে এই লাইন সূত্রে মান বসাইছি, তারপর আর গুণন 40.1 আর 7 স্কয়ার মানে কি 49 ইজ ইকুয়াল টু s2 মানে কি 9। পরে এই s2 যখন বের করি, 9টা গুণ ছিল, 9টা পরে নিচে চলে আসে, তখন এটা 240.1 হয়। পরে দেখো, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠে এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তো এগুলো মোটামুটি আমরা পারি আসলে, মানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমার এই অতিক্রান্ত দূরত্ব। তো এখানে আসলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, বি সমানুপাতিকটি ঠিক আছে, ভিন্ন ভিন্ন সময়ে ভূপৃষ্ঠে পৌঁছায়, এটা অ্যাকচুয়ালি ঠিক কিনা? ভিন্ন ভিন্ন সময়, হ্যাঁ ভিন্ন ভিন্ন সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাইতে পারে, এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এস সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এখানে 1 2 3 তিনটাই সঠিক হয়। না, ভিন্ন ভিন্ন সময় আসলে ভূপৃষ্ঠ পৌঁছায় না, কারণ তুমি এটা হবে 1 ও 3, খ নাম্বারটা হবে। কারণ ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠ পৌঁছায় না, তুমি মুক্তভাবে একটা বস্তু পড়তেছে, তাহলে এটা নির্দিষ্ট সময় হচ্ছে এটা তোমার ভূমিতে পৌঁছাবে, ভিন্ন ভিন্ন সময় পৌঁছাবে না। এটা কি পৌঁছায় আবার উপর উঠে যাবে না? উদ্দীপকের আলোকে এত স্থির বস্তুকে ছেড়ে দিলে 3 সেকেন্ডে এত করে একটা স্থির বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে পড়ন্ত বস্তুর অঙ্ক। তাহলে বস্তুটার ত্বরণ কত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো ত্বরণটা হবে যে, তুমি ধরো ত্বরণটা কিভাবে বের করবা, h ইজ ইকুয়াল টু, যেহেতু স্থির অবস্থান থেকে ছাড়ছে তাহলে হাফ gt স্কয়ার। এখন 9.8 হওয়ার কথা মুখস্থ, কিন্তু 9.8 তো তোমার আসবে না, তোমাকে যেহেতু ডাটা দিয়ে দিছে, তোমাকে সেইভাবেই হচ্ছে অঙ্কটা করতে হবে আর কি। তাহলে আমরা এই h ইজ ইকুয়াল টু হাফ at স্কয়ার দিয়ে করি। পরন্ত বস্তু বলে নাই, জাস্ট বস্তু উপর থেকে ছেড়ে দিছে, যদিও একই কথা, বাট এখানে তুমি মুখস্থ 9.8 বসাইতে পারবা না। তাহলে 2h ইজ ইকুয়াল টু at স্কয়ার, তাহলে a যদি বের করতে হয় 2h ডিভাইডেড বাই t স্কয়ার, তাহলে 2 ইন্টু h এর মান কত 3 সেকেন্ডে, এটা 36 দেওয়া আছে, আর নিচে হবে আমার 3 স্কয়ার 9, 72/9, তাহলে এটা তো 4 আসে। 8 নং 72, আচ্ছা 8 হবে, দুঃখিত 8 হবে, 8 নং 72, তাহলে 8 হবে, ঠিক আছে। 72/9 তো, তাহলে এটা হবে 8 মিটার পার সেকেন্ড। আমি হইলে আন্দাজে 9.8 দাগাই দিতাম, আমি শুরুতে ওটাই ভাবছিলাম, পরে চিন্তা করলাম তো মান দেওয়া আছে অ্যাকচুয়ালি। উক্ত ঘটনায় প্রবাহী ঘর্ষণ এত, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এত। আচ্ছা, বাকিগুলো আর কি বের করবে এখান থেকে, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? তো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সে বের করো, যে তোমার এখানে 6 সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত কত হয়, 3 সেকেন্ড পর বেগ কত হয়, এগুলো হচ্ছে বের করে ফেলবা। তো এটা যেহেতু লাস্ট ছিল, সেটা আমি করে দেই, আসলে পরে তোমরা মন খারাপ করবা। এটা যেহেতু লাস্ট, এটা করে দেই আমি, আসলে তাড়াহুড়া করতেছিলাম, ওই তোমরা ম্যাথের তো একটা শিক্ষা হয়ে গেছে বললাম না, যে তোমরা আসলে ক্লাস করো না। তো আমাদের এখানে বলছে দেখো 3 সেকেন্ডে 36 মিটার দূরত্ব অতিক্রম করে, এই প্রশ্নে বলছে, আর এখানে বলছে 6 সেকেন্ডে। তো এটা আমরা বের করি, আমরা একটু আগে যে করলাম h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার, বা তুমি s1 দিয়ে দিতে পারো, তাহলে h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। তাহলে মান বসাও, h1 ছিল 36, 3 সেকেন্ডে 36 মিটার দূরত্ব অতিক্রম করে, আর h2 কত হবে আমি জানি না, আমি বের করব। আর এখানে বলছে 6 সেকেন্ডে, 6 সেকেন্ড দিয়ে দিছে, তাহলে আমি 6 স্কয়ার, তাহলে এখানে হবে এটা 36, h2 36 9, তাহলে 36 ইন্টু 36, সেটা হচ্ছে আবার 9 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 4 নং 36,
তাহলে এটা কি আমাদের 72 মিটার আসলে আদৌ আসে? এটা আসলে আমাদের 72 মিটার মনে হয় না আসে, এটা আসলে আমাদের 144 মিটার। 4 6 24 4 হাতে আছে 2, 3 4 12 আর 2 144। বাট আমাদের এখানে দেওয়া আছে কত? 72 মিটার। তার মানে 2 নাম্বারটা সঠিক না। তবে এখানে রিস্ক আছে, তুমি বলতে পারো না যে 1 ও 3 সঠিক। 1 ও 3 অপশনে নাই, আবার হচ্ছে এদিকে দেখো 1 আর 3 এগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে, তার মানে তোমাকে করে দেখতে হবে। তাহলে প্রবাহী ঘর্ষণটা তোমাদের জন্য ইজি কঠিন হবে, এই জন্য প্রবাহী ঘর্ষণটা তুমি বাদ দাও। তুমি 3 সেকেন্ড পরে বেগটা এবার হিসাব করো যে 3 সেকেন্ড পরে তোমার বেগটা কত হবে। তো তুমি না ত্বরণ বের করলে একটু আগে, তাহলে ইউ প্লাস এটি, এটা দিয়ে তুমি ত্বরণটা বের করে ফেলো। ত্বরণ বের করছো 8, আর টি কত ছিল? টি ছিল হচ্ছে গিয়ে তোমার 3 সেকেন্ড, তাহলে 24, তাহলে তোমার 24 হচ্ছে গিয়ে ত্বরণ, 24 মিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে ত্বরণ। ঠিক আছে, তাহলে বি নাম্বার কি সঠিক? বি নাম্বারও সঠিক না, 3ও সঠিক না, 2ও সঠিক না। তাহলে সঠিক কি এখানে? সঠিক তার মানে 1 নাম্বারটা। তুমি অঙ্ক না করেই বলে দিতে পারো 1 নাম্বারটাই সঠিক হবে। এখন প্রবাহী ঘর্ষণের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে যে ত্বরণটা বের করছি, এখানে কি বস্তুর ভর দিয়ে দিয়েছে না এ, এই যে দেখো 2 কেজি এম, তাহলে বস্তুর এটা থেকে আমরা হচ্ছে বল বের করব। এখান থেকে আমরা F = m এটা বের করতে পারি। ত্বরণ হচ্ছে 8 আসছে, 2 × 8, এখান থেকে আমরা 16 নিউটন পাবো হচ্ছে গিয়ে বস্তুর যে বলটা সেইটা। তারপরে মানে ওজন থেকে তারপরে তোমাকে এটা বাদ দিতে হবে, বস্তুর যে ওজন W = mg, এই mg থেকে তুমি এই m এটা বাদ দিবা, অর্থাৎ ওজনটা বের করবা 2 × 9.8, তার থেকে 16 বাদ দিলে তুমি হচ্ছে প্রবাহী ঘর্ষণ পেয়ে যাবে। তাহলে 19.6 থেকে যদি 16 বাদ যায় তাহলে 3.6 নিউটন প্রবাহী ঘর্ষণ বাতাস। ঠিক আছে, বস্তুটা যখন পড়তেছিল তখন তাকে ঘর্ষণ বল কতটুকু, বাতাস মানে বাতাস তাকে কতটুকু বাধা দিছে, প্রবাহী ঘর্ষণ কতটুকু ছিল সেটা বের করলাম। কারণ সে যখন পড়তেছিল ডব্লিউ তে পড়তেছিল, বাতাস যে বাধা দিছে তাকে আমরা এফ ধরে নিলাম, তাহলে ডব্লিউ মাইনাস এফ, কারণ নিচের দিকে পড়ে নিচের দিকে ওজন কাজ করে, তো সেটাই বের করলাম। তাহলে এটা ঠিক ছিল। আর এই কাজ যদি তুমি নাও করতে পারো, এটার এটা তো করে দেখছো দুজনেই ভুল, তার মানে শুধু সঠিক কে? 1 নাম্বারটা। তো এই ছিল ওভারঅল আমাদের অঙ্কটা। আমি আশা করি আমি চলে আসছি। তো এই আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা পড়তে পারো গতি থেকে, তোমরা সব এমসিকিউ পারবে ইনশাআল্লাহ। ওকে, সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ক্লাস। আরেকটা এমসিকিউ আমি পাইলাম না, যেটাকে আমি খুব মিস করতেছি। তোমাকে এরকম একটা অঙ্ক দেয়, হ্যাঁ, যে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পরন্ত বস্তুর, এগুলো মুছতেছে না কেন? হ্যাঁ, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? যে একটা পরন্ত বস্তু 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই যে 6th 7th 5th 4th 3rd, তৃতীয় চতুর্থ, তখন তুমি কি করবা? তোমার বইয়ের সূত্র আছে u প্লাস হাফ ইন্টু 2t মাইনাস 1, এই সূত্র দিয়ে করে ফেলবা। ধরো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ তো নাই, তাহলে হাফ ইন্টু এখানে লিখবা 2 × 6 মাইনাস 1, তাহলে হাফ 6 দুগুণে 12 থেকে মানে এটা হবে 11, তাহলে 11/2 হবে কি আমার অ্যান্সার। আচ্ছা, এখানে একটা ত্বরণ থাকবে, হ্যাঁ, হাফ জি, এখানে ত্বরণ থাকবে, তো এই ত্বরণটা হচ্ছে তোমাকে ব্যবহার করতে হবে। এখন এখানে একটা কথা আছে, 11g/2 আসছে না? এই সেম অঙ্কটা যদি তোমাকে এটা আমরা এখানে লিখে রাখি, অন্যভাবেও করতে পারো। তোমাকে হচ্ছে 5 সেকেন্ড বসায় করা লাগতো, h = হাফ gt², এখানে একবার 5 সেকেন্ড বসায় করতা, একবার 6 সেকেন্ড করায় করতা, তারপরে বিয়োগ দিয়ে করা লাগতো। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমরা পারো। তাহলে এই ছিল ওভারঅল আমাদের ম্যাথ। সূত্রটা আবার লিখে দিই, এরকম 6 সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে এগুলো কি হবে? এস টিচ এই টাইপের ক্ষেত্রে ইউ প্লাস হাফ অফ এ, বা হাফ এরকম a/2 দিতে পারো 2t মাইনাস 1। ঠিক আছে, এইভাবে হচ্ছে করতে হয়। সো এই ছিল ওভারঅল আমাদের গতির উপরে ক্লাস। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।